আচ্ছা দেখো, আজকে তোমরা ফার্স্ট ক্লাস 12 এর, ঠিক আছে। এবার 12 এর ফার্স্ট ক্লাসের মধ্যে সেম টু সেম আমরা ক্লাস 11 এর মতোই 14টা চ্যাপ্টারস আছে। সেই 14টা চ্যাপ্টারস এর মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা স্টার্ট করব এটা হচ্ছে তোমাদের থার্ড চ্যাপ্টার স্টার্ট করতেছে। এখানে মনে রাখো 12 এ চ্যাপ্টার নাম্বার 1 2 3 আর 4 এই চারটা চ্যাপ্টার হচ্ছে ক্রিটিক্যাল। প্রথম চারটা চ্যাপ্টার ক্রিটিক্যাল, এই চারটা চ্যাপ্টার যদি প্রপারলি হয়ে যায়গা দেন 5 টু 7 অলমোস্ট চ্যাপ্টারস গুলোর মধ্যে তেমন কিছু না, জাস্ট ফর্মুলা বেস কোশ্চেনস আইব। যা টুইস্ট করব সমস্ত টুইস্টেড পোরশন এখান থেকে পাবে 1 টু 4, এখানে সমস্ত কিছু টুইস্টেড পার্ট পাই। আর 5 টু 7 যেখানে আছে এখানে বেশি একটা কিছু টুইস্টেড কিছুই পাইতে না, অলমোস্ট নাই কইলেই চলে, ঠিক আছে। এটার পরে তোমরা সরি অ্যাকচুয়ালি 5 টু 7 না 5 টু 8 এখানে অবধি কোনো রকমের কোনো কিছু পাইতে না। দেন লাস্ট একটা চ্যাপ্টার পাবে 9, এটা সবথেকে লেংথি প্লাস প্রবলেম ক্রিয়েট করবে। এটা হচ্ছে রে অপটিক্স। এই রে অপটিক্স আমরা অগস্ট মাসের দিকে স্টার্ট করে দেব, দ্যাট ইজ ভলিউম 1 শেষ করে সেটা অগস্ট মাসের দিকে আমরা ভলিউম 2 তে ঢুকুন। ঢুকে প্রথমেই আমরা রে অপটিক্স শেষ করব। রে অপটিক্স যদি প্রপারলি শেষ হয়ে যায় তারপরে তোমাদের আর একটা চ্যাপ্টারও নাই যেটা তোমাদেরকে প্রবলেম ক্রিয়েট করবে। তো অরিজিনালি প্রবলেম ক্রিয়েট করার লেগা একমাত্র এই প্রথম চারটা চ্যাপ্টার আছে। এই প্রথম চারটা চ্যাপ্টার যদি তুমি সামলে নিতে পারো আর এদিকে 9 নাম্বার চ্যাপ্টারকে যদি তুমি সামলে নিতে পারো দেন আর তোমার কোনো প্রবলেম হবে না, তুমি আরামসে সবগুলো চ্যাপ্টারে করতে পারবে। এবার ক্লাস 12 এর যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারস গুলোর মধ্যে কম্পারেটিভলি সবথেকে ইরিটেটিং চ্যাপ্টার আছে কি সেটা 3 নাম্বার চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা দিয়েই আমরা স্টার্ট করি। ইরিটেটিং চ্যাপ্টার গেলে প্রথম প্রবলেম এসে গিয়ে সেটা এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম জিনিস রিটেন ফরম্যাটে পাইতে না। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম জিনিস রিটেন ফরম্যাটে পাইতে না, যা পাইবা সবগুলো জিনিসের প্র্যাকটিসের থ্রুতে তোমাকে মেমোরাইজ রাখতে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারটার মধ্যে টোটালি তোমাকে ব্রেন ইউজ করতে লাগবে। মেমোরাইজেশন স্কিল অলমোস্ট চ্যাপ্টারটার মধ্যে নাই বললেই চলে। যা আছে টোটালি তোমার এখানে কনসেপ্ট তোমার ইউজ করতে লাগবে, ব্রেন ইউজ করতে লাগবে। তো আমরা এই চ্যাপ্টারটার মধ্যে ধীরে ধীরে স্টার্ট করতেছি। চ্যাপ্টারটার প্রথম দিকে আমরা কয়েকটা পার্ট নিতেছি, যে যে পার্টস গুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব। মেইনলি এখানে চারটা পার্ট আছে চ্যাপ্টারটার মধ্যে আমি ধরতে পারি। ফার্স্ট পার্ট যেটা আছে সেটা আমাদের কাছে বেসিক আইডিয়া, যেটা আমরা হালকা একটু করব আজকে, বাকিটা পরে করব কারণ এটা থিওরিটিক্যাল পোরশন, যেটা পরেই করব মেইনলি। তো অল্প একটু পোরশন আমরা করব বেসিক আইডিয়া। বেসিক আইডিয়ার পরে তারপরে আমাদের কাছে যেটা আছে সেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটা অলরেডি তোমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে করে আইছো এবং তোমাদেরকে জ্বালাইবো এই পোরশনটা। ক্লাস 10 স্ট্যান্ডার্ডে করে আইছো তারপরেও এই পোরশনটাই তোমাদেরকে জ্বালাই, কারণ ক্লাস 10 স্ট্যান্ডার্ডে তোমরা যা পাইছো তা একদম বেসিক বলতে একদম বেসিক পাইছো। আর এখানে যা দিব ম্যাক্সিমাম তোমাদেরকে টুইস্টেড পোরশন জিজ্ঞেস করব এই সেকশনটাতে। তারপরে হইছে কি সেটা গ্রুপিং অফ সেলস, তার সাথেই থাকবো কেসিএল এন্ড কেভিএল। গ্রুপিং অফ সেলস, কেসিএল এন্ড কেভিএল। আর লাস্ট যে পোরশনটা আছে, লাস্ট পোরশনটার মধ্যে তোমাদের কাছে থাকবো Wheatstone bridge and তার অ্যাপ্লিকেশন। Wheatstone bridge and তার অ্যাপ্লিকেশনস আমরা করব, ঠিক আছে। আমি বারবার করে দিতেছি এই মান্থের মধ্যে আমাদের টার্গেট থাকবো যাতে চ্যাপ্টারটা প্রায় অলমোস্ট আমরা গুছিয়ে নিতে পারি, ঠিক আছে। অলমোস্ট যাতে আমরা গুছিয়ে নিতে পারি, যাতে নববর্ষের সময় আমরা সেকেন্ড চ্যাপ্টারের মোটামুটি মাঝামাঝির দিকে থাকি, অ্যাটলিস্ট না হলে প্রথম দিকে যাতে থাকি।
সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে? চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার মানে বড় আছে, প্রথম চারটা চ্যাপ্টারই বড়, এরপরের চ্যাপ্টারস গুলো কম্পারেটিভলি একটু ছোট। আর প্রথম চারটা চ্যাপ্টার যদি তুমি সামলে নিতে পারো তো এখান থেকে নিট ক্যান্ডিডেট যারা আসো তারা মোটামুটি ধরে রাখতে পারো অ্যারাউন্ড 60টার মতন কোশ্চেন পাইবা, অ্যারাউন্ড 7 থেকে 8টার মতন কোশ্চেন পাবে প্রথম চারটা চ্যাপ্টার থেকে। বোর্ডসের কথা যদি আমি কই তাহলে বোর্ডসে প্রথম চারটা চ্যাপ্টার থেকে আউট অফ 70 অ্যারাউন্ড 25 এর আশেপাশে পাইবে, 25 টু কোনো কোনো সময় 30 অবধিও যেতে পারে বোর্ড স্ট্যান্ডার্ডের বেসিসে। আর জের বেসিসে করলে এটা অ্যাকচুয়ালি কোয়াড ইম্পসিবল, কোয়া ইম্পসিবল এই কারণে কারণ জের মধ্যে কোনো সময় ট্রেন্ড ফলো করে তারা কোশ্চেন্স বানায়। এই স্লটে দেখা গেল এই চ্যাপ্টার গুলোর থেকে 2টা কোশ্চেন দিল, আর পরের স্লটটাতে দেখা গেল এই চ্যাপ্টারস গুলোর থেকে তারা 6টা 7টা কোশ্চেন দিয়ে দিল। তো কারোর ক্ষেত্রে প্রচুর পাইতে পারো, কারোর ক্ষেত্রে একদম পুয়ার পাইতে পারো। তো যেই এই ট্রেন্ডে চলে না, তো এই ট্রেন্ডে আমাদের গিয়া লাভ নেই। আচ্ছা, তো আমরা প্রথম দিকে যেটা নিয়ে স্টার্ট করুন ওটা বেসিক আইডিয়া আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দেন গ্রুপিং অফ সেলস আর কেভিএল, এটা আমরা মোটামুটি লাস্টের দিয়ে করুন যখন একটু আইডিয়া আমাদের হয়ে যাবে। তো আমরা একটা একটা করে স্টার্ট করতেছি, তোমাদের নোট করা থাকলে তোমরা নোট করে নিতে পারো। মেইন ইম্পর্টেন্ট করবো এটা। আর এখানে আমি আরেকটা জিনিসও করে রাখি, যখন ক্লাস 11 এর লাস্ট পোরশনের দিকে তোমরা আসলাম তখন এখানে পাইছিলা সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন অফ স্প্রিংস, ঠিক আছে? ক্লাস 11 এ পাইছো স্প্রিং এর জন্য সিরিজ আর প্যারালাল কানেকশন। 12 এ ওঠার পর তিন জনের ক্ষেত্রে সিরিজ প্যারালাল পাইবে। প্রথম তোমার রেজিস্টার্স, যেটা তোমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে পাই আইছো। দেন তোমরা সিরিজ আর প্যারালাল কম্বিনেশন পাইবা গিয়া সেটা ক্যাপাসিটেন্সের জন্য, সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন পাইবা ক্যাপাসিটেন্সের জন্য। থার্ড তোমরা পাইবা গিয়া সেটা ইন্ডাকটেন্সের জন্য, সেলফ ইন্ডাকটেন্স এন্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স। ওইখানেও আবার সিরিজ আর প্যারালাল কম্বিনেশন পাইবা। এই চারটা টাইপের সিরিজ প্যারালাল কম্বিনেশন তোমার এন্ট্রান্স এক্সামের মধ্যে খুব বেশি পরিমাণে জিজ্ঞেস করা, ঠিক আছে? আমি এখানে একটা কথা বলে রাখি, যদি কারোর জেনারেল এডুকেশনের দিকে ইন্টারেস্ট থাকে তাহলে আমি তাহলে বলবো যে তুমি 11 যদি মনে করো যে নষ্ট করে এসেছো, টেনশন একদম নিও না, কারণ 11 তোমার কিচ্ছু লাগবে না। যদি কেউ মনে করো জেনারেল এডুকেশন পড়বা, যদি কারোর ইন্টারেস্ট থাকে তাহলে তোমার জন্য শুধু 12 এর সিলেবাসই দরকার আছে। আর যদি মনে করো যে না আমি নরমাল এন্ট্রান্সের জন্য বমু, তাহলে নরমাল এন্ট্রান্সের জন্য তোমার আমি এতটুকুই কমু, 11 নিয়া টেনশন নিও না, কারণ 11 এখন তোমার এতটা ঠিকঠাক না থাকলেও চলবে। তুমি আপাতত 12 এর দিকে ফোকাস করো, 12 এর দিকে তুমি মোটামুটি বেসিক পোরশনটা রেডি করে আছো, সামার ভ্যাকেশন পাবা, সামার ভ্যাকেশনে দিয়ে কিছুটা রেডি করো। দেন অ্যারাউন্ড অগস্ট মাসের থেকে তুমি মোটামুটি 11 এর সঙ্গে প্যারালালি চালিয়ে যাও, অগস্ট মাসের থেকে তুমি চালিয়ে যাও। তার আগ অবধি তুমি 12 এর এই পোরশনস গুলোরে স্ট্রং বানাও, কারণ 12 এর ফার্স্ট ভলিউমের পোরশনস ফিজিক্সের তরফ থেকে ফার্স্ট ভলিউম পোরশনস মোটামুটি বেশ ভালো পরিমাণ যন্ত্রণা দেয়। ভলিউম 2 পোরশন অত বেশি একটা যন্ত্রণা দিত না, মোটামুটি ছোট ছোট পার্টস, একটাই চ্যাপ্টার শুধু বড় রে অপটিক্স। আর এটার থেকে কতগুলো কোশ্চেন্স এন্ট্রান্সে করতে পারবে এখানেও ডাউট আছে, কারণ এখানে ভার্সেটাইল ফর্মুলা আছে, যেরকম ভাবে ফ্লুইড মেকানিক্স ছিল ওরকম ধরনের থাকবে। তো এটার মধ্যে হিউজ টাইম স্পেন্ড করতে লাগে যদি আমরা করাবো। আচ্ছা, প্রথমে আমরা বেসিক আইডিয়া যেটা আছে, বেসিক আইডিয়ার মধ্যে আমরা কতগুলো জিনিস জানি। ফার্স্ট কারেন্ট জানি, বেসিক আইডিয়ার মধ্যে আমরা কারেন্ট জানি। কারেন্ট মানে কি? কারেন্ট মানে সোজা কথা ফ্লো অফ চার্জেস। আচ্ছা, এখানে আমি একটা জিনিস কয়ে রাখছি, বোর্ডসের যে নতুন ট্রেন্ড আছে, ঠিক আছে? বোর্ডসের নতুন ট্রেন্ড অনুসারে, আগের ট্রেন্ড অনুসারে ডেরিভেশনস এগুলো স্ট্রেট ফরওয়ার্ড, প্রেজেন্ট সিনারিও অনুসারে ডেরিভেশন দিতাছে কম পরিমাণে দিতাছে, অথবা ডেরিভেশন যেটা আছে এটারে তোমার লিখতে লাগতেছে একটু অন্যরকম ভাবে, প্লাস ডেরিভেশনের যে কনক্লুশনস গুলো থাকতেছে এই কনক্লুশনস গুলোর থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করা আছে, ঠিক আছে? তো কাজে ডেরিভেশনস নো ডাউট করতে লাগবে, তার যে কনক্লুশনস গুলো আছে এই কনক্লুশনস গুলোরে প্রপারলি বুঝতে লাগবে যে এটার আসল মিনিংটা কি বুঝাইতে চাইছে, ওই জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে লাগবে। তো কাজে যখন কোন একটা জিনিস পড়াইতেছে বা ওটার কনক্লুশন কইতাছে ওটার শর্ট ফরম্যাটে নিজের খাতায় নিজে লেখা রাখবে, ওইখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন তারা জিজ্ঞেস করতেছে। ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনস থেকে তারা সরে যেতেছে, তারা ম্যাক্সিমাম আইতেছে কনসেপচুয়াল টাইপ কোশ্চেনস এর মধ্যে। আর দুইটা খাতা রাখবো, একটা তো তোমাদের নরমাল ক্লাস যেটা থাকবো, আর ডেরিভেশনস প্লাস ইম্পর্টেন্ট কিছু থাকবো,
ওইগুলোর একটা কপি আমি মানে রাখবো, ওটা দেওয়া দেবো। আর এইবারের ম্যাটেরিয়ালস এর মধ্যে ইন এডিশন একটা জিনিস ঢুকবো, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস বোর্ডস এ যা যা কোশ্চেন্স আইছে এগুলো দেওয়া থাকবো। সাম এক্সটেন্ট ইম্পর্টেন্ট কিছু শর্ট নোটস যেগুলো আইতে পারে পরীক্ষাতে অ্যানালাইটিক্যাল টাইপের, ওই সমস্ত কিছু এক্সট্রা কোশ্চেন্স দেওয়া থাকবে, ওইগুলো তোমাদেরকে প্রিপেয়ার করতে লাগবে। প্রবলেম হইলে দেন এগুলো আমি ডাউট সেশন ক্লাসে ক্লিয়ার করাই, ঠিক আছে? মান্থলি 2টা বা 3টার মতন ডাউট সেশন থাকবে। আচ্ছা, তাহলে এখানে কারেন্ট বলতে কি? কারেন্ট বলতে ফ্লো অফ চার্জেস পার ইউনিট time. Current means flow of charges per unit time. That is I is equal to charge by time. আমরা এখান থেকে নিতেছি। Current means flow of charges per unit time is simply known as current. The I is equal to Q by T. এই ফরম্যাটটা আমরা এখান থেকে পাইলাম। Is it clear? Done? না প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা নতুন জিনিস নিয়ে আসছি, যে যেটা আমরা বলতেছি কারেন্ট ডেনসিটি। এগুলো ডিটেইলস ডিসকাশন আমি পরে করব। আমি আপাতত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের দিকে বেশি ফোকাস করব, কারেন্টের নিউমেরিক্যাল পোরশনস। কারেন্ট ডেনসিটি, কারেন্ট ডেনসিটি বলতে কি? কারেন্ট ডেনসিটি J is equal to I by A. কারেন্ট ডেনসিটি J is equal to I by A. দেখো এখানে আমি একটা ওয়্যার নিছি, একটা ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া ধরো, একটা ওয়্যার আছে, সেই ওয়্যারটার ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? এখন যদি দেখো ঘটনাটা কি, কারেন্ট মানে কি? ফ্লো অফ চার্জেস। যদি আমি ক্রস সেকশনাল এরিয়াটা ছোট নেই তাহলে চার্জেস কি যাবে? কম যাবে। যদি ক্রস সেকশনাল এরিয়া বাড়ায় দিই তাহলে চার্জেস কি হবে? বেশি যায়, ঠিক আছে? তাহলে কারেন্টের ভ্যালু কোনো সময় ফিক্সড হতো না, কারেন্টের ভ্যালু ডিপেন্ড করতেছে কিসের সাথে? চার্জ, টাইম প্লাস ক্রস সেকশনাল এরিয়ার উপরও ডিপেন্ড করতেছে, ঠিক আছে না? এখন চার্জেস পার ইউনিট টাইম, ঠিক আছে, তো ক্রস সেকশনাল এরিয়া বেশি হলে কি হইব? নাম্বার অফ চার্জেস বেশি হইব, ঠিক আছে না? লক করে দাও। তো নাম্বার অফ চার্জেস কি হইব? বেশি হইব, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? তো যদি আমরা ক্রস সেকশনাল এরিয়া বাড়াই দিই নাম্বার অফ চার্জেসও কি হইব? বাইরে যাবে, তাহলে অবভিয়াসলি কারেন্টের ভ্যালু কি হইব? বাড়তেছে, ইম্প্রোভাইজ হইব, ইনক্রিজ হইব। শিওর? আই হোপ সো, কোনো ডাউট নাই এখানে। তো কারেন্ট ডেনসিটি মানে কি? কারেন্ট ডেনসিটির যদি আমরা ডেফিনেশন ভাবি তাহলে এখানে লিখতে লাগবো যে অ্যামাউন্ট অফ চার্জেস ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। ফ্লো অফ চার্জেস পার ইউনিট টাইম তো কারেন্ট, দেন পার ইউনিট এরিয়া দিলে কি আয় পড়বে? কারেন্ট ডেনসিটি আয় পড়বে। তাহলে কারেন্ট ডেনসিটি মিন্স দ্য অ্যামাউন্ট অফ charges flows per unit time per unit cross sectional area. This is known as current density. ঠিক আছে? এখানে আমি আর বেশিক্ষণ কাটাতে যাচ্ছি না, কারণ কারেন্ট ডেনসিটি আমরা পরে ফার্দার ডিটেইলসে ডিসকাস করব। ওকে? তো এবার আমরা এখানে আই রেজিস্ট্যান্স যেটা আছে। রেজিস্ট্যান্স বেসিক্যালি আমাদের এখান থেকে একটাই জিনিস জানতে লাগবে প্রপারলি, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে? আচ্ছা, রেজিস্ট্যান্স কি জিনিসটা আমি ওইখানে একটু আগে বুঝাই বেসিক পার্টটা। রেজিস্ট্যান্স মানে বেসিক্যালি কি হইব? এখানে আমি একটা ওয়্যার রাখছি, এই ওয়্যারটার মধ্যে আমি কি করব? পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করব। এখানে আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করব। পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করলে কি হবে? চার্জেস ফ্লো হবে। পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট না করলে কোনোদিনও চার্জ ফ্লো হবে না। এখানে এই জিনিসটা তোমরা ছোট ক্লাস থেকে জানো, যেদিকে ইলেকট্রন ট্রাভেল করে, যেদিকে ইলেকট্রন ট্রাভেল করতেছে কারেন্ট কি থাকতেছে? কারেন্ট সেম ডাইরেকশন না, কারেন্ট কি থাকতেছে? অপোজিট ডাইরেকশনে থাকতেছে। যেদিকে ইলেকট্রন যাইতেছে কারেন্ট কোন দিকে যাইব? অপোজিটে যাইব, ঠিক আছে? আর যেদিকে কি থাকে? পজিটিভ চার্জ থাকে, যেদিকে কি থাকে? পজিটিভ চার্জ থাকে, কারেন্ট কি করব? সেম ডাইরেকশনে ট্রাভেল করবে। এই দুটো জিনিস জানা আছে।
যেদিকে পজিটিভ চার্জ যাইতেছে কারেন্ট সেম ডাইরেকশনে থাকবো, যেদিকে ইলেকট্রন মুভ করতেছে নেগেটিভ চার্জ মুভ করতেছে কারেন্ট তার অলওয়েজ অপোজিট ডাইরেকশনে থাকবে। এটা বেসিক ইনফরমেশন, এটা তোমাদের অঙ্ক করার জন্য দরকার লাগবে, এই কনসেপ্টটা দরকার লাগবে। তো এবার এখান থেকে তাহলে কি করতেছে, ইলেকট্রনস ট্রাভেল করতেছে। এখন দেখো ইলেকট্রনস যখন ট্রাভেল করতেছে তখন ইলেকট্রনস গুলো কিরকম ভাবে ট্রাভেল করতেছে, র্যান্ডম ভেলোসিটি নিয়ে ট্রাভেল করতেছে, কোনো ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে ট্রাভেল করতেছে না। র্যান্ডম ভেলোসিটি মানে একজনের ভেলোসিটির সাথে আরেকজনের ভেলোসিটি ম্যাচ করতো না। দে উইল ট্রাভেলড উইথ ডিফারেন্ট ভেলোসিটিস। যদি তারা র্যান্ডম ভেলোসিটিতে ট্রাভেল করে, যদি তারা র্যান্ডম ভেলোসিটিতে ট্রাভেল করে অবভিয়াসলি তাদের মধ্যে কি কলিশনস হইব। র্যান্ডম ভেলোসিটিতে ট্রাভেল করতেছে মিন্স ডেফিনেটলি কলিশন উইল টেকস প্লেস, ঠিক আছে। আচ্ছা এখন কি হইতাছে, রেজিস্ট্যান্স যদি আমি ধরি তাহলে রেজিস্ট্যান্স কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি, রেজিস্ট্যান্স কনসেপ্ট অ্যাকচুয়ালি কি, রেজিস্ট্যান্স কনসেপ্ট হচ্ছে কি সেটা আমি ধরলাম এ পজিশন আছে, এখানে কি আছে বি পজিশন আছে, একটা एग्जांपल দিয়ে বোঝার ট্রাই করতেছি, ঠিক আছে। এ পজিশন আছে, বি পজিশন আছে, ইলেকট্রন কি করতেছে, ইলেকট্রন ধরলাম এ থেকে বি তে যাইতেছে, সিম্পল ভাবে বুঝে একটা एग्जांपल দিয়ে, ওকে। এখানে এ পজিশন থেকে বি পজিশনে যাইতেছে কে, ইলেকট্রনস যাইতেছে, ঠিক আছে। আমি ধরে নিছি এখান থেকে কয়টা ইলেকট্রন রওনা দিছে, 10টা ইলেকট্রন রওনা দিছে, 10 নাম্বারস অফ ইলেকট্রন started to flow from A to B, ঠিক আছে। এবং ধরতাছি এখান থেকে এখানে যাইতে আমার কতক্ষণ সময় লাগতেছে, 1 সেকেন্ড সময় লাগতেছে, এটা আমি ধরে নিছি, ওকে। এর থেকে বি তে যাইতে কতক্ষণ সময় লাগতেছে ইলেকট্রনস গুলোর, 1 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে কারেন্টের লজিক অনুসারে আমি কি পাবো, কারেন্টের লজিক অনুসারে চার্জ বাই টাইম, তাহলে চার্জের ভ্যালু কত 10 ই বাই কত আইব 1 সেকেন্ড। এবার ই এর ভ্যালু বসাই দেবো তো আমি কারেন্ট পেয়ে যাব, সিম্পল লজিক, ঠিক আছে। যদি কি হয় 10টা ইলেকট্রনই 1 সেকেন্ডে এখানে আয়া পৌঁছে। এখন দেখো 10টা ইলেকট্রন রওনা দিবে, এক একজনের ভেলোসিটি এক এক রকম টাইপের। ধরো 10 জনের মধ্যে 3 জন কি করলো, কোলাইড হলো, কারণ না কারোর সাথে 3 জন কি করলো, কলিশন হলো, বা নিজেদের মধ্যে 3 জন কি হলো, কলিশন হলো, নিজেদের মধ্যে হলো, ঠিক আছে। এই 3 জন নিজেদের মধ্যে কি করলো, কলিশন করলো। এবার তুমি যখন কোন একখানে যাইতাছো তোমার একটা সার্টেন স্পিড থাকে, যখন হঠাৎ করে তোমার সামনে কেউ আয়া পড়লো তোমার স্পিড কি হইব, সাডেনলি স্লো হয়ে যাবে। তাইলে আমার টার্গেট কি ছিল, 1 সেকেন্ডে এর থেকে বিতে যাইতে লাগবে। যদি কলিশন হয়, কয়জন কলিশনে পার্টিসিপেট হইছে, 3 জন পার্টিসিপেট হইছে, তাহলে ওই 3 জন কি এর থেকে বিতে 1 সেকেন্ডে গিয়া পৌঁছতে পারবো, পারতো না, তারা থাইমা যেতে লাগবে, তারা আটকায় যাবো, তারা ওই 1 সেকেন্ডে গিয়া পৌঁছতে পারতো না, পারবো সময় একটু বেশি, কিন্তু আমি তো টাইম নিতেছি কত 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডের মধ্যে রওনা দিছিল কতজন, 10 জন, 10 জনের মধ্যে 3 জন কি করছে, যাইতে পারছে না, তাহলে গেছে কয়জন, 7 জন গেছে, 7টা ইলেকট্রন গেছে। তাহলে এরকম সিচুয়েশনে কারেন্টের ভ্যালু কত আয় পড়বে, I is equal to 7e by 1, that is কত আয় 7e আইতাছে। তাইলে কলিশন অ্যাকচুয়ালি কি করতেছে, ইলেকট্রনের ফ্লোরে রেজিস্ট করতেছে, কলিশন কি করতেছে, ইলেকট্রনের ফ্লোরে রেজিস্ট করতেছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টেরই আমরা করতেছি কি সেটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে অন্য কিছু না, রেজিস্ট্যান্স মানে ইলেকট্রনস ফ্লো হইতাছে, ফ্লো হওয়ার সময় ইলেকট্রনস গুলোই নিজেদের মধ্যে কি করতেছে, কলিশনে পার্টিসিপেট হইতেছে। কেন, তাদের ভেলোসিটি কি আছে, র্যান্ডম টাইপের ভেলোসিটি। যেহেতু তাদের ভেলোসিটি র্যান্ডম টাইপের, তাহলে অবশ্যই তাদের মধ্যে কি হইব, কলিশন হইব। যদি তাদের মধ্যে কলিশন হয় তাহলে তাদের স্পিড কি হইব, স্লো ডাউন হয়ে যাবে। যদি স্পিড স্লো ডাউন হয় তাহলে যতজন রওনা দিল বা যতজন গিয়া পৌঁছার কথা ততজন যাইতে পারতেছে না। তাহলে কারেন্টের ভ্যালু কি হইতাছে, কমতাছে। তাহলে কারেন্টের ভ্যালু কার জন্য কমতাছে, ডিউ টু দ্য কলিশন অফ ইলেকট্রনস, এন্ড দ্যাট ফিনোমেনা ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্স। ক্লিয়ার, রেজিস্ট্যান্স ছোট ক্লাস থেকে পড়াইতেছো, রেজিস্ট্যান্স বেসিক্যালি রেজিস্ট্যান্সটা কি, রেজিস্ট্যান্স আর অন্য কিছুই না। রেজিস্ট্যান্স মানে জাস্ট ওয়ান টাইপ অফ অবস্টাকলস, কিসের জন্য আইতাছে, ডিউ টু দ্য কলিশন অফ ইলেকট্রনস।
ক্লিয়ার? আই হোপ সো, সমস্যা নেই কোনো জায়গাতে, কনফার্ম? ওকে, নেক্সট। আচ্ছা ভিডিও তো ঠিক আছে। আচ্ছা নেক্সট, এখানে আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে লাগবে, রেজিস্ট্যান্সের একটা সিম্বল আমরা ইউজ করি, ওটা আমি দেখাবো ভিডিওতে। রেজিস্ট্যান্সের সিম্বল আমরা দেখি, রেজিস্ট্যান্সের সিম্বল কি করা হয়, এরকম ধরনের দেওয়া থাকে। তোমাদের দুইটা ভুল কনসেপশন আছে, আমি বলতেছি ভুল কনসেপশন গুলোকে। রেজিস্ট্যান্স এরকম ধরনের দেওয়া হয়। আচ্ছা এমন ধরনের শেপ দেওয়ার কারণ কি? ধরো রাস্তা একটা আছে, স্মুথ রোড আছে, তুমি আরামসে যেতে পারো। যখনই দেখবা কোন একটা জায়গায় মার্কেট আছে অথবা কোন একটা জায়গায় স্কুল আছে, ওরকম জায়গাতে দেখা যায় কি ওই রোডের উপরে কি থাকে এরকম ধরনের আপ এন্ড ডাউন বানায় দেয়। তাহলে কি হইতাছে, গাড়িটার স্পিড কি হইতাছে, স্লো হইতাছে। ওই কনসেপ্টটাই তারা এখানে ইউটিলাইজ করতেছে, যে এখানে আমি কি করলাম, আপস এন্ড ডাউনস দিয়া দিছি, সিম্বলটা রিপ্রেজেন্ট করা হইতেছে যেরকম ভাবে আপস এন্ড ডাউনস দিয়া দিছি, মানে সে কি করবে, ফ্লো অফ ইলেকট্রনস রে কন্ট্রোল করবে, ফ্লো অফ ইলেকট্রনস রে কন্ট্রোল করবে, দ্যাট ইজ নোন অ্যাজ রেজিস্টার। তোমাদের একটা মনে কনসেপশনের মধ্যে গন্ডগোল আছে, যে ধরো আমি এখানে একটা ওয়্যার কানেক্ট করলাম, এরকম ভাবে আছে। তোমাদের মধ্যে অনেকেরই প্লেয়ার আছে, অনেকেরই এই জিনিসটাতে ডাউট আছে যে রেজিস্ট্যান্স বোধহয় শুধু এতটুকু জায়গাতে কাজ করতেছে। ক্লাস 9 স্ট্যান্ডার্ডে অনেকের এরকম ধরনের কনসেপশন থাকলেও থাকতে পারে যে পুরো ওয়্যারটার মধ্যে রেজিস্ট্যান্স বোধহয় এদিকেই কাজ করতেছে। বেসিক্যালি না, রেজিস্ট্যান্স এখান থেকে, রেজিস্ট্যান্স এখান অবধি কাজ করতেছে, এখান থেকে এতটুকু পর্যন্তই কাজ করতেছে, জাস্ট দেখানোর জন্য তারা আমি মাঝখানের কোন একটা পোর্শনে দেখাই দিচ্ছি, ঠিক আছে? জাস্ট মাঝখানে কোন একটা পোর্শনে দেখানোর জন্য তারা আমি ইউটিলাইজ করতেছে। এবার এখানে তোমরা একটু ভালো করে অবজার্ভ করো ভিডিওটা, কতটুকু ক্লিয়ার আমি জানি না, একটু ভালো করে দেখো। এখানে দেখবা এগুলো হচ্ছে অ্যাটমস, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি অ্যাটমস। দেখো এখানে অ্যাটমস আছে, ব্ল্যাক সার্কেলস গুলো অ্যাটমস আছে, ঠিক আছে? এখানে কি হইতাছে, গ্রিন গুলো ইলেকট্রনস, তো ইলেকট্রনস ফ্লো হইতাছে। দেন দেখো এখানে হঠাৎ করে সেটা ব্রাউন কিছু মার্ক করা হয়েছে, ব্রাউন মার্ক গুলো অন্য কিছু না, ইলেকট্রনস কি হইতাছে, কোলাইড হইতাছে, ঠিক আছে? ইলেকট্রনস কোলাইড হইতাছে। তো এখানে কথা হয়েছে কি আসলে ইলেকট্রনস দুই রকম ভাবে কলিশন হয়। তোমাদের এতটা দরকার নেই, তবু আমি কইতেছি ইলেকট্রনস দুই রকম ভাবে কলিশন হয়। একটা কলিশন হচ্ছে ডাইরেক্ট ফ্রি ইলেকট্রনস এর মধ্যেই কলিশন, ফ্রি ইলেকট্রনস আছে আর একটা ফ্রি ইলেকট্রনস আছে, ফ্রি ইলেকট্রনস এর মধ্যেই কি হইতেছে কলিশন। যেমন রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে, অ্যাক্সিডেন্ট দুই রকম ভাবে হতে পারে। একটা অ্যাক্সিডেন্ট হলো গাড়ির মধ্যে কলিশন হলো, যেটা খুব পপুলার, ঠিক আছে? দুইটা গাড়ির মধ্যে কলিশন হলো, এরকম ধরনের অ্যাক্সিডেন্টই হয়ে থাকে। আবার আরেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, ধরো ওইখানে কোন একটা লাইট পোস্ট আছে বা ধরো কোন একটা ব্যারিকেড আছে, কোন না কোন একটা কিছু আছে, ওটার মধ্যে গিয়ে সেটা কি হলো, কোনো কারণে কন্ট্রোল হলো না বা সামথিং কিছু একটা, ওটার সাথে গিয়ে সেটা কি হলো, কোলাইড হলো, এরকম ধরনের কলিশনও হয়। তো কি হইতাছে, যেগুলো মুভ করতেছে ফ্রি ইলেকট্রনস, তাদের মধ্যে কলিশন হতে পারে, অথবা এখানে যে অ্যাটমস গুলো আছে তাদেরও কি আছে, আউটার মোস্টে অনেকগুলো ইলেকট্রনস আছে, ঠিক আছে? একটা আউটার মোস্ট অরবিট, ধরো আমি যে কোন একটা অরবিট তো হতে পারে, কে এলিমেন্ট যাই খুশি একটা তো অরবিট হতে পারে, তার মধ্যেও কি থাকবো, বাউন্ড ইলেকট্রনস থাকবো, ওই বাউন্ড ইলেকট্রনস গুলোর সাথেও কি হতে পারে, না কলিশন হতে পারে। তো কলিশন দুই রকম ভাবে হতে পারে, ইলেকট্রনস এর সাথে হতে পারে, মানে ফ্রি ইলেকট্রনস এর মধ্যে হতে পারে, অথবা যে বাউন্ড ইলেকট্রনস গুলো আছে সে বাউন্ড ইলেকট্রনস গুলোর মধ্যেও কি হতে পারে, কলিশন হতে পারে। ইজ ইট ক্লিয়ার, নাকি ডাউট আছে কোনো জায়গাতে? ঠিক আছে, তাইলে যদি এরকমটাই হয়ে থাকে, কলিশন হয়ে থাকে, তাহলে এই ফেনোমেননটা আমরা কি করতেছি, রেজিস্ট্যান্স ফেনোমেনন। দিস ফেনোমেনন ইজ সিম্পলি নোন অ্যাজ রেজিস্ট্যান্স ফেনোমেনন, ঠিক আছে? ওকে, রেজিস্ট্যান্স জিনিসটা মোটামুটি ক্লিয়ার আছে, আই হোপ সো, ঠিক আছে? এখন আমরা যাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে।
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বেসিক্যালি তোমরা দুই রকমের কানেকশন পাইছো, একটা আসলো কি সেটা সিরিজ কানেকশন, আরটা ছিল প্যারালাল কানেকশন। একটা সিরিজ কানেকশন তো একটা প্যারালাল কানেকশন, ঠিক আছে? সিরিজ কানেকশন আমাদের এখনো মনে আছে, দেখতে কিছুটা এরকম ধরনের হইতো, ঠিক আছে? প্যারালাল কানেকশন এরকম ধরনের হইতো, মনে আছে আই হোপ সো। সিরিজ কানেকশন এরকম ধরনের, প্যারালাল কানেকশনস এরকম ধরনের থাকে। আই হোপ সো ক্লিয়ার, মনে আছে আশা করি, ঠিক আছে? তো প্রথমে হেডলাইন দাও সিরিজ কানেকশন। এখান থেকে একটা স্টেটমেন্ট লেখায় দেবো, এই স্টেটমেন্টটা এখন খুব বেশি জরুরি, কারণ এখন সিরিজ কানেকশন তুমি নরমালি বুঝতা না, ইভেন প্যারালাল কানেকশনস তুমি দেখা বুঝতা না। এখানে মডিফাই করা হইব ডায়াগ্রামস গুলো, দেখামু এক দুটো एग्जांपल দেখলেই বুঝবা। ওকে, তো প্রথমে হেডলাইন দাও সিরিজ কানেকশন। if the resistances are connected, if the resistances are connected in such a way that, if the resistances are connected in such a way that, first ones in such a way that, first one's ending point in such a way that, first one's ending point and the second one's, first one's ending point and the second one's starting point and second one's starting points are same, first one's ending point and second one's starting point are same, then such connection is known as, then such connection is known as সিরিজ কানেকশন। এই ডেফিনেশন কোনখানে তোমারে জিজ্ঞেস করতো না, বাট এই ডেফিনেশনটা 100% তোমার জরুরি মনে রাখতে। এখন এটা আমরা একটু এক্সপ্লেইন করতেছি কিরকম ভাবে, দেখো এদিকে সিরিজ কানেকশন রাখছি, ঠিক আছে? তো এখানে ধরলাম একটা রেজিস্টার R1, আরেকটা রেজিস্টার R2, আরেকটা রেজিস্টার R3, তিনটা রেজিস্টার আছে। তো এই রেজিস্টারটা R1 যেটা আছে তার দুইটা টার্মিনাল দেব, তারে তো লাগানো হয়েছে, তো দুটো টার্মিনালের মধ্যে লাগানো হয়েছে, কত কত, ধরো নাম দিলাম A, নাম দিলাম কি B। এটা কার কার মধ্যে লাগানো হয়েছে? B আর C এর মধ্যে। এটা কার কার মধ্যে লাগানো হয়েছে? B আর D এর মধ্যে। এখন জানি আমরা তারা তিনজন কিরকম ভাবে আছে, সিরিজে কানেক্টেড আছে, দেখেই বুঝতাছি। তো ডেফিনেশনের সাথে মিলায় দেখি কি কইছে, ফার্স্ট ওয়ানস এন্ডিং, ফার্স্ট ওয়ান কে এখানে R1, ফার্স্ট ওয়ানস এন্ডিং, তাহলে R1 এর এন্ডিং কে B, ফার্স্ট ওয়ানস এন্ডিং এন্ড সেকেন্ড ওয়ান স্টার্টিং, সেকেন্ড ওয়ান কে R2, R2 স্টার্ট কোন হানেতাছে B তে হইতাছে। যদি এরকম ধরনের কম্বিনেশন হয় যে প্রথম জনের শেষ দ্বিতীয় জনের শুরু একই পয়েন্ট, প্রথম জনের শেষ দ্বিতীয় জনের শুরু একই পয়েন্ট, তাহলে সেটা আমরা বলতেছি যে সেটা সিরিজ কম্বিনেশন, ঠিক আছে? আশা করি মনে থাকবে। সিরিজ কম্বিনেশনে কিরকম ভাবে লিখুন, RS is equal to R1 plus R2 plus R3 and so on চলতে থাকবে। RS is equal to কত কত আছে, R1 plus R2 plus R3 and so on, এই বেসিসে আমাদেরকে চলতে লাগবে, ঠিক আছে? আই হোপ সো কোনো সমস্যা নাই, ক্লিয়ার এতটুকু পর্যন্ত। নেক্সট স্টেপে আমরা যাই না, প্যারালাল কম্বিনেশনস। হেডলাইন দাও প্যারালাল কম্বিনেশনস, headline go parallel combinations. If the resistances are connected, if the resistances are connected in such a way that, if the resistances are connected in such a way that, in such a way that the starting points, in such a way that the starting points of all the resistors, the starting point of all the resistors are same,
and also the ending points of all the resistors and the ending points of and also the ending points of all the resistors are same. যদি কি হয় সবগুলো রেজিস্টারের স্টার্টিং পয়েন্ট as well as সবগুলো রেজিস্টারের এন্ডিং পয়েন্ট সেম টু সেম হয়। তাহলে ধরো এখানে আমি যদি দেখি এখানে আমাদের কাছে তিনটা রেজিস্টার আমি প্রোভাইড করতেছি, তিনটা রেজিস্টারের স্টার্টিং পয়েন্ট কি ধরলাম এ, তিনটা রেজিস্টারের এন্ডিং পয়েন্ট কি ধরলাম বি। তাহলে যতগুলো রেজিস্টার আছে তাহলে সবার স্টার্টিং পয়েন্ট এ, সবার এন্ডিং পয়েন্ট কি আছে বি আছে। তাহলে এখানে তারা তিনজন কিরকম ভাবে কানেক্টেড আছে, প্যারালালি কানেক্টেড আছে। তাহলে এখান থেকে আমরা জানি ফর্মুলা কি হয় 1/Rp is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3. 1/Rp is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3. I hope so এতটুকু পর্যন্ত শিওর, ক্লিয়ার, নোট করে নাও। Done? হয়ে গেছে না? কমপ্লিট। নেক্সট এখানে কিছু স্পেশাল কন্ডিশনস লেখো যেগুলো অঙ্ক করার জন্য তোমার দরকার লাগবে, কিছু স্পেশাল ফর্মুলা স্টেপে লিখতে পারো, ঠিক আছে? if n numbers of equal resistors, এটা কি পয়েন্টস এগুলো মনে রাখতে লাগবে, অঙ্ক করতে সুবিধা হবে। if n numbers of equal resistors are connected, if n numbers of equal resistors are connected, comma, if n numbers of equal resistors are connected, comma, number 1 point, in series, then R equivalent is equal to, in series, then R equivalent is equal to NR. In series, then R equivalent is equal to NR, small n capital R. ঠিক আছে? কারণ কতগুলো আছে n নাম্বারস আছে, কি রকম ভাবে আছে সিরিজ আছে, তাহলে एक्चुअली তুমি কি লিখলে হবে R equivalent is equal to R plus R plus R plus কতক্ষণ অবধি n নাম্বারস অবধি লিখলে হবে। তাহলে তাদের সবাইরে অ্যাড করলে তুমি एक्चुअली পাইবা কি n R পাবে, ওটাই কইছি আমরা এখানে, ঠিক আছে? দেন দুই নাম্বার দিয়ে লিখো ইন প্যারালাল, প্রথমটা তো আসলে ইন সিরিজ, দুই নাম্বারটা কিসে ইন প্যারালাল। ইন প্যারালালে কি হবে Rp is equal to R by N, Rp is equal to R by N, এটা আমাদের কাছে সবথেকে বেশি জরুরি, সবথেকে বেশি জরুরি স্টেপে স্টেপে লাগে এটা। Rp is equal to R by N, ঠিক আছে? n বলতে নাম্বার অফ রেজিস্টার্স। এখন ধরো 6 ওহম, একটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত 6 ওহম। 6 ওহম কয়টা আছে, ধরো 4টা আছে, কয়টা 6 ওহম আছে প্যারালালি, 4টা 6 ওহম প্যারালালি আছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে 6/4 বা 3/2। ক্লিয়ার, বুঝতে পারছি ঘটনাটা? আচ্ছা, এবার নিচে লেখো if two resistors are in parallel connection, if two resistors are in parallel connections, if two resistors are in parallel connections, তাহলে রুলস অনুসারে কি থাকে 1/Rp is equal to 1/R1 plus 1/R2, জানা কথা। এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে R1 R2 উপরে কত হবে R2 plus R1 है सर 1/R3 যেটা আছে n/R হ্যাঁ হ্যাঁ n/R না R by N হবে,
দেখো দেখাইতাছি, যদি তোমার ডাউট থাকে দেখো, এখানে তুমি অ্যাকচুয়ালি কি লিখবা 1/rp ধরো লিখবা, প্যারালাল তো না, তাহলে 1/rp। ওকে, এবার ধরো আমি তিনটার জন্য ধরতেছি, তিনটার জন্য ধরলে কি লিখবা 1/r প্লাস 1/r প্লাস 1/r, তাহলে ইজ ইকুয়াল টু কি লিখবা 3/r, কার ভ্যালু 1/rp এর ভ্যালু। এবার এটা কি করতে লাগবে, উল্টাইতে লাগবে, এবার এটা কি করতে লাগবে, উল্টাইতে লাগবে। ক্লাস 10 স্ট্যান্ডার্ডে তোমাদের 95% কোশ্চেন ভুল হতে একটাই কারণে, কারণ তোমরা বাইর করতে কি 1/rp ফরম্যাটে, এবং তোমরা কি করতে লাস্ট পয়েন্টে উল্টাইতে ভুলতা, লাস্ট পয়েন্টে উল্টাইতে ভুললা যেতাম, আর উল্টাইলে মানে উল্টাইতে যদি ভুললা যাবে তাহলে তোমার অবভিয়াসলি নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এখন কত হয়েছে 11-12 স্ট্যান্ডার্ডে, আমরা 9-10 স্ট্যান্ডার্ডে এরকম ভাবেই করাইতাম, তো 11-12 স্ট্যান্ডার্ডে আমরা কোনো রকম ভাবেই ভুলতে পারতাম না, উল্টানো ভুলতে পারতাম না, কিন্তু ভুলা তো ন্যাচারাল কথা না, আমি জোর করলেও তো বলতে পারতাম না, তো এই কারণে আমরা এই ফর্মুলা দিয়েই যেতাম, আমরা ফর্মুলাই চেঞ্জ করে দিলাম। কি করুন, এখানে কি পাইছি 1/rp is equal to r2 plus r1 ডিভাইডেড বাই কত পাইছি r1 r2 পাইছি, এবার এটা উল্টায় দাও, তাহলে rp is equal to কত আইবো r1 r2 হোল ডিভাইডেড বাই r1 plus r2, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে rp is equal to কত আইতাছে r1 r2 হোল ডিভাইডেড বাই r1 plus r2, মানে মনে রাখতে লাগবে কি প্যারালাল যখন হবে, মনে রাখার জন্য আমরা বলতেছি ফর্মুলাতে লেখা রাখবো, প্যারালাল যখন নিব প্রোডাক্ট অফ দ্য রেজিস্টার্স ডিভাইডেড বাই সাম অফ দ্য রেজিস্টার্স, এরকম ভাবে এটা সেট করে নিব, ঠিক আছে। দুইজনের জন্য কিন্তু বারবার বলতেছি, যখন দুইজন থাকবো, দুইজন যখন থাকবো তখন আমরা কি করতেছি প্রোডাক্ট অফ দ্য রেজিস্টার্স, প্রোডাক্ট কত আছে r1 into r2 ডিভাইডেড বাই কি হইব সাম অফ দ্য রেজিস্টার্স। তো লেখো এখানে নোট করো, if two resistors are in parallel combinations, if two resistors are in parallel combinations, if two resistors are in parallel combinations, then rp is equal to, then rp is equal to r1 into r2, sorry, rp is equal to product of the resistors, rp is equal to product of the resistors divided by sum of the resistors, ঠিক আছে স্যার হ্যাঁ স্যার, দুইটা রেজিস্ট্যান্স হইব, শুধু দুইটা রেজিস্ট্যান্সের জন্যই হইব, যদি n নাম্বার অফ রেজিস্টার্স থাকে তাহলে ফর্মুলা কি হবে এখন লেখন, এটা মনে রাখার একটা টেকনিক দেখায় দেবো, কারণ কোনো কোনো সময় জিজ্ঞেস করা বয়ে থাকে যে পাঁচটা রেজিস্টার্স আছে তার এক্সপ্রেশন কি হবে, একবার এর মধ্যে জিজ্ঞেস করছিল, তোমার আইজারের মধ্যে জিজ্ঞেস করছিল, ঠিক আছে। আর আমি একটা জিনিস করে রাখি, তোমরা শুধুমাত্র নিট আর জে নিয়েই বয়ে থাকবো না, বেশ কিছু এক্সামস আছে, ওই এক্সামস গুলোর জন্য আস্তে আস্তে কোশ্চেন পেপারস কালেক্ট করো, কিছু কোশ্চেন পেপারস আমিও তোমাদেরকে দিয়ে দেবো, শুধু নিট আর জে ট্রেন্ড ধরেই বয়ে থাকবো, প্রিপারেশন নো, নিট আর জে প্রিপারেশন হলে সমস্ত এন্ট্রান্সের প্রিপারেশন হয়ে যাবে, কিন্তু বাকি পরীক্ষার কোশ্চেনস গুলো কি করতে লাগে আমাদের চেক করতে লাগে, ঠিক আছে। তো এখানে তোমরা দিতে পারো নিট জে তো আছে, সাথে তোমাদের কাছে আছে সিইটি যেটা তোমাদের জেনারেল এডুকেশনের জন্য হয়, দেন তার সাথে তোমাদের কাছে আছে ডব্লিউবিজি, ওডিশা এন্ট্রান্স আছে, ঠিক আছে, কমেট কে আছে, তারপরে নেরিস্ট আছে, এরকম ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামস আছে, টিবিজি তো আছে, ঠিক আছে আছে, এটা সিম্পল টাইপের, এটার মধ্যে প্রবলেম নাই। এছাড়া তোমাদের কাছে আলাদা কিছু অপশনস আছে, এক নাম্বার অপশনস আছে কি, সেটা তোমরা নাইজারের লিগে অ্যাপ্লাই করতে পারো, আইজারের জন্য অ্যাপ্লাই করতে পারো, আইজার এন্ড নাইজার এগুলো জেনারেল এডুকেশনের জন্য, কিন্তু আইজার আর নাইজারের মধ্যে তোমার জব ফ্যাসিলিটির কথায় যদি আমি আই, তাহলে জব ফ্যাসিলিটি এটা অলমোস্ট আইআইটির ইকুইভ্যালেন্ট বা কিছুটা সেন্সে করতে গেলে আইআইটির উপরের লেভেলের দিকে আছে অন দ্য বেসিস অফ জব প্রায়োরিটি, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যায় না গেলে কারণ জেনারেল এডুকেশন দিতে, জেনারেল এডুকেশনের মধ্যে প্রবলেম কি, জেনারেল এডুকেশনের মধ্যে প্রবলেম আছে কি, সেটা তোমাকে স্টাডি প্রচুর করতে লাগে, কারণ তুমি একটা সাবজেক্টের কোর পোরশনের মধ্যে ঢুকতেছো, তোমরা এখন অবধি যে পড়তেছো ফিজিক্স পড়তেছো কেমিস্ট্রি পড়তেছো, তোমরা কিন্তু কেউ কোর লজিকে যাইতেছো, পড়তেছো কি ফর্মুলা নিতেছো, প্রবলেম সলভ করতেছো, দ্যাটস ইট,
কিন্তু ওইখানে ঢুকলে কিন্তু কোর সাবজেক্টে ঢুকতে লাগবে, বাট ফ্যাসিলিটি প্রচুর বেশি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখলাম কি, প্রোডাক্ট অফ দ্য রেজিস্ট্যান্সেস ডিভাইডেড বাই সাম অফ দ্য রেজিস্ট্যান্সেস। ক্লিয়ার? নেক্সট, যদি আমার কাছে n নাম্বার অফ রেজিস্টার্স থাকে বা তিনটা থাকে, দেখো আমি একটা করে দেখাচ্ছি। এখানে লিখো if three different resistances are in parallel connection, if three different resistances are in parallel connections, যদি কি হয় তিনটা রেজিস্ট্যান্সেস কিরকম ভাবে কানেক্টেড থাকে, প্যারালাল কানেকশনে আছে। কয়টা? তিনটা রেজিস্ট্যান্সেস আছে প্যারালাল কানেকশনে। এরকম সিচুয়েশনে কি হবে, 1/rp ফরম্যাটে নরমালি আমরা বাইর করি, কিন্তু আমি এখানে এরকম ভাবে বাইর করতে আমরা ডাইরেক্ট লিখব rp ইজ ইকুয়াল টু কি রকম ভাবে লিখুন, প্রোডাক্ট অফ দ্য রেজিস্ট্যান্স। আগেও লিখছিলাম কি, প্রোডাক্ট অফ দ্য রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সাম অফ দ্য রেজিস্ট্যান্সেস। এখন লিখুন কি রকম ভাবে প্রোডাক্ট, তাহলে তিনটা আছে, তিনটার জন্য প্রোডাক্ট কি আইবো, r1 r2 r3। ঠিক আছে, প্রোডাক্ট কত আইবো, r1 r2 r3। এবার ডিনোমিনেটরে আইবো, ডিনোমিনেটরে কি রকম ভাবে লিখুন, প্রথম টার্ম বাদ, প্রথম কি আছে r1 আছে, r1 বাদ, r1 বাদ দিয়ে বাকি কে কে আছে, r2 আর r3 আছে, তাদের প্রোডাক্ট তাহলে কি আইবো, r2 r3 প্লাস সেকেন্ড টার্ম কি আছে r2 বাদ, তাহলে কত আইবো, r1 আছে r3 আছে প্লাস থার্ড টার্ম কি আছে r3, তাহলে r3 বাদ, তাহলে কি হইতেছে r1 r2। ক্লিয়ার জিনিসটা? যদি এখানে n নাম্বারস থাকে, যদি কি থাকে n নাম্বারস থাকে, তাহলে এরকম ভাবে লিখো rp ইজ ইকুয়াল টু, উপরে কি করব, সবার প্রোডাক্ট, তাহলে কত হবে r1 r2 r3 আপ টু কত পর্যন্ত rn, উপরে সবার প্রোডাক্ট r1 r2 r3 ডট 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 আপ টু rn পর্যন্ত থাকবে। নিচে কি হবে, প্রথম টার্ম r1 বাদ, তাহলে কই থেকে স্টার্ট হবে, r2 r3 আপ টু কত পর্যন্ত rn প্লাস সেকেন্ড টার্ম r2 r2 এর বাদ দাও, তাহলে r2 বাদ দিলে কত থাকবে, r1 r3 r4 আপ টু rn। ঠিক আছে, এবার লাস্টের টার্মটা যদি আমি লিখি, মাঝখানে তো আর অনেকগুলো টার্মস থাকবে, লাস্টেরটা কি হবে, লাস্টের টার্মটা কি nth টার্ম, লাস্টের টার্মটা কি nth টার্ম, তাহলে nth রে বাদ দেব, লাস্টের টার্মটা nth বাদ যাবে, nth বাদ দিলে এরকম ভাবে লিখুন, বাকি সবগুলো থাকবে r1 r2 r3 ডট 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 rn minus 1। nth না বাদ যাবে, কিন্তু n minus 1 নাম্বার টার্ম তো থাকবো, তো এই কারণে তাই কি লিখতাছি, nth টা বাদ দিয়া আর n minus 1 যে টার্মটা আছে সেই 1 টার্মটা আমরা কি করতেছি, নিয়ে নিতেছি। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে না? ডাউট আছে কোনো জায়গাতে থাকলে দেখে নিও, বা কোনো কিছু ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করব, নাহলে আমরা নেক্সট টপিকের দিকে যাব। নোট করে নাও, ক্লাস 12 টোটালি সিরিয়াস থাকো, সিলেকশনও চাই প্লাস বোর্ডসও ভালো রেজাল্ট চাই, কারণ এখন অন্য কিছু তোমার কাছে আর অ্যালাউ হতো না, যা 11 এ করছো করে লাইছো, 12 কিন্তু সিরিয়াস হয়ে যাবে। ঠিক আছে, আর ট্রেন্ড অফ কোশ্চেনস চেঞ্জ হতেছে, মডিফাই করতেছে। আগে প্যাটার্ন আসতো যে সেটা পরীক্ষার 2 দিন 7 দিন আগে পড়লে মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখন এরকম ধরনের প্যাটার্ন নাই, এখনের প্যাটার্ন চেঞ্জ হইতাছে, যে রেগুলারলি হার্ড ওয়ার্ক করে দিতেছে তার রেজাল্ট ভালো হইতাছে, কারণ কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করতেছে ম্যাক্সিমাম, ওই ট্র্যাডিশনাল কোশ্চেন মুখস্থ করলাম, পরীক্ষার আগে দিয়ে সেটা লেখা নিলাম, এই ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এবং এই বছর যারা মোটামুটি ধরো বছরের প্রথম থেকেই সিরিয়াস আসতো বা সাম এক্সটেন্ট পড়াশোনা করে গেছে, তাদের পরীক্ষা দুর্দান্ত হচ্ছে, বিকজ তাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার আছে। আর যারা লাস্ট মোমেন্টের দিকে পরীক্ষার 1 মাস আগে 1.5 মাস আগে পড়ছে, হার্ড ওয়ার্ক করছে, নো ডাউট তারা হার্ড ওয়ার্ক করছে, বাট তাদের রেজাল্ট ততটা ভালো হতো না, তাদের প্রিপারেশনও ততটা ভালো হয়েছে না অন দ্য বেসিস অফ কোশ্চেন পেপার। এবার কোশ্চেন পেপার আমি কইতে পারি টাফ হয়েছে, আমি চিল্লাইতে না পারুন টাফ হয়েছে, চেঞ্জ করতে পারুন,
পারতাম না। তো আমাকে রেডি হইতে লাগবে ওইরকম ভাবে, ট্রেন্ড চেঞ্জ করতেছে তারা ট্রেন্ড মাইনে আমাকে চলতে লাগবে, কিছু করতে পারতাম না। তো এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে আমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ সার্কিট পাব, ডিফারেন্ট টাইপস অফ সার্কিটস পাব, ঠিক আছে? টোটাল 10টা সার্কিট পাব, 10টা সার্কিট মানে 10টা টাইপ পাব। ওই টাইপস গুলো অনুসারে আমাদেরকে প্রিপেয়ার করতে লাগে, এবং পরীক্ষা হলে তারা তোমার কোশ্চেনে কয়ে দিত না কোন টাইপসের কোশ্চেন দিছে বা কোন টাইপের সার্কিট দিছে। কোশ্চেনটা দীক্ষা তোমাকে বুঝতে লাগবে যে হ্যাঁ ওই টাইপের সার্কিট আছে। একবার যদি তুমি আইডেন্টিফাই করে নিতে পারছো তাহলে তোমার আনসার খুব ইজিলি আয়া। টাইপ ইম্পর্টেন্ট, এবং এই কারণে বলতেছে এই চ্যাপ্টারটার স্পেশালি এই পোরশনসটাই ক্রিটিক্যাল। গেলিগা হইতো না তোমার কোনোখানে লেখা থাকতো না, আমি যেটা প্রথমেই বলছি লেখা থাকতো না, তোমার বুঝতে লাগবে। তো সার্কিটের ডায়াগ্রাম দেখা তোমাকে রিয়েলাইজ করতে লাগবে যে কিরকম ধরনের। প্রথমে আমরা সবগুলো টাইপস নিয়ে ডিসকাস করব, তারপরে প্র্যাকটিস করা। যখন প্র্যাকটিস করবো তখন গিয়ে সেটা জিনিসগুলো আরো ক্লিয়ার হইব, কনফিউজড হইবা, ক্লিয়ার হইব ধীরে ধীরে। ফার্স্ট এক নাম্বার সিম্পল সার্কিট। দেখো সার্কিটের আমি সিকেডি ফরম্যাটে লিখি, ঠিক আছে? তোমরা লেখো না, কারণ কলেজে আমরা নরমালি সিকেডি ফরম্যাটে লিখি, তোমরা পরীক্ষার খাতাতে আর যেরকম লিখো না এমনি লেখো। দেন সিমেট্রি সার্কিট, তিন নাম্বার फोल्डिंग सर्किट, 4 नंबर फाइनाइट लैडर सर्किट, 5 नंबर balanced Wheatstone bridge circuit, balanced Wheatstone bridge circuit। 6 नंबर infinite ladder circuit। 7 नंबर unbalanced Wheatstone bridge circuit। 8 नंबर स्टार टू डेल्टा कथना स्टार टू डेल्टा कन्वर्शन। 9 नंबर डेल्टा टू स्टार कन्वर्शन। 10 नंबर ग्रिड सर्किट। 10 नंबर ग्रिड सर्किट एर मध्य ग्रिड सर्किट स्पेशली फॉर आईआईटी ओनली as well as IISER। ग्रिड सर्किट स्पेशली फॉर आईआईटी एंड IISER, बाकी गुलोर लेगा लागतो ना। नीट যেটা আছে নিটের লেগা ম্যাক্সিমাম টাইম এই প্রথম 6টা থেকেই জিজ্ঞেস করে। নিটের জন্য বেসিক্যালি প্রথম 6টা থেকেই জিজ্ঞেস করে, আর যের জন্য
প্রথম যে 9টা আছে প্রথম 9টা থেকে জিজ্ঞেস করে যেই WBJEE কমেট কে এনি টাইপ অফ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামের জন্য এই 9টা টাইপই খুব ইম্পর্টেন্ট। আর নিটের জন্য বেসিক্যালি প্রথম 6টার মধ্যে থেকেই তারা ম্যাক্সিমাম টাইম জিজ্ঞেস করে, বাকি 3টার মধ্যে যায় না, এখন অবধি গেছে না তারা, ঠিক আছে। আর গ্রিড সার্কিট যেটা আছে, গ্রিড সার্কিট এটার আরেকটা নামও থাকে, গ্রিড সার্কিটের আরেকটা নাম আছে সেটা নেট সার্কিট। গ্রিড সার্কিটের আরেকটা নাম আছে নেট সার্কিট। নেট সার্কিট কি লেখা? কারণ সে দেখতে একটা নেট স্ট্রাকচারের মতন হবে, এরকম ধরনের তোমাকে সার্কিট প্রোভাইড করা হবে। মানে ধরো অনেক সময় আমরা অ্যান্টেনা বানাই, অ্যান্টেনার জন্য দেখা যাবে কি একটা জালি টাইপ ইউজ করছি, মশারি নেট যেরকম ধরনের থাকে, মশারির নেটের মতন ধরো আমরা কোন একটা ব্যারিকেড ইউজ করছি বা একটা সার্কিট বানাইছি, তখন ওই সার্কিটটা আমরা কই গ্রিড সার্কিট। এই গ্রিড সার্কিটের মধ্যে এখান থেকে একই স্কয়ার আন্ডারে দুইটা ডায়াগোনাল পজিশনে তোমারে জিজ্ঞেস করতে পারে, অথবা দুইটা ডিফারেন্ট স্কয়ারের ডায়াগোনালে জিজ্ঞেস করতে পারে, অথবা একই স্কয়ারের একই লাইন পজিশনে দুইটা পয়েন্টের মধ্যে জিজ্ঞেস করতে পারে। তো নরমালি এই কয়েকটা টাইপসের কোশ্চেন তারা ম্যাক্সিমাম টাইম জিজ্ঞেস করে, আমাদেরকে ওইগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো এগুলো এটা একদম লাস্টে করুন গ্রিড সার্কিট, আগে বাকি সার্কিটগুলো শেষ করে দিন। প্রথমে স্টার্ট করুন সিম্পল সার্কিট। তোমরা প্রে করো যাতে পরীক্ষা হলে সিম্পল সার্কিট না আয়, কারণ সিম্পল সার্কিট আইলে ম্যাক্সিমাম টাইম বোঝা যায় না যে সিম্পল সার্কিট আছে। সিম্পল সার্কিটে ম্যাক্সিমাম টাইম প্রবলেম ক্রিয়েট করে বোঝা যায় না কি আইসি, অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট হয়। তো চলো সিম্পল সার্কিট দিয়ে আমরা স্টার্ট করি। এখানে হেডলাইন দাও, সিম্পল সার্কিট রে সলভ করার সবথেকে ইজিয়েস্ট ট্রিক, সিম্পল সার্কিট রে সলভ করার সবথেকে ইজিয়েস্ট ট্রিক যেটা সবথেকে ইজিয়েস্ট ট্রিক হচ্ছে কি, সেটা কোনটা সিম্পল সার্কিট আছে, কোনটা সিম্পল সার্কিট আছে, ওই সিম্পল সার্কিটটা আমার কি করতে লাগবে, সলভ করতে লাগবে। এটা সিম্পল সার্কিট আছে, সিম্পল সার্কিটটা আমার সলভ করতে লাগবে। তো সিম্পল সার্কিটরে সলভ করার লেখা সবথেকে ইজি ট্রিক হচ্ছে সেটা জংশন পয়েন্টরে নাম্বারিং। জংশন পয়েন্টরে নাম্বারিং করো, সবথেকে ইজি, ঠিক আছে। তো জংশন পয়েন্টরে নাম্বারিং করলেই পেয়ে যাবে। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যাচ্ছি, ধীরে ধীরে আমরা প্রবলেম সলভ করলে জিনিসটা ক্লিয়ার হবে। নিজেদের মধ্যে কথা একদম না, বারবার বলতেছি 12 পরে দিয়া কিন্তু গরম বাস খেবে, কারণ 11 এ যাই কম নাম্বার পাইছো সমস্যা হয়েছে, কারণ 11 এ কোনো জায়গায় তোমার মার্কশিট সাবমিট করতে লাগবে না, 12 এ কিন্তু নাম্বার লাগবে, 12 এ নাম্বার লাগবে নিশ্চয় থাকবে। আর একটা কথা হয়েছে কি, সেটা 12 এ ইঞ্জিনিয়ারিং তো জানি 75% লাগবে, এন্ট্রান্স প্লাস বোর্ড দুটোটা ইম্পর্টেন্ট। নিটের লেগা তো অবভিয়াসলি এন্ট্রান্স এমন ধরনের ইম্পর্টেন্ট বানাই দিয়েছে যে তুমি বোর্ড যা খুশি তাও এত বেশি এটা ম্যাটার করে না। 50% চাই নিটের মধ্যে, কিন্তু 50% তো চাইতেছে এখন, যখন তুমি এমডি করবা তখন তোমার আটকে যাবে, তখন তারা 70% চাই বয়ে থাকবে। আর এমবিবিএস এর কোনো ভ্যালুয়েশন নেই, ভ্যালুয়েশন আছে যখন তুমি এমডি করতে চাইবে, এমডি করে আইলি আজকালকার দিনে ভ্যালুয়েশন আছে, এমবিবিএস এর ভ্যালুয়েশন অলমোস্ট নাই বলেই চলে। তো এমডি করতে গেলে তোমার 70% তো লাগবেই, কাজে 11 এ যা করছো বাদ দাও, 12 এ এখন টোটালি সিরিয়াস থাকো, এটা সমস্যা হবে। সিম্পল সার্কিট দেখো, আমরা একটা সার্কিট দেখাইতেছি যেটা তোমাদের কাছে দেখা মনে হইব ক্লাস 10 স্ট্যান্ডার্ডে তোমরা পড়াইছো, এটা খুব ইজি, কোনো সমস্যার কিছু নেই। এখানে আমরা রেজিস্টার্স নিয়ে নিতেছি, সবগুলো রেজিস্টার্স কত কত আছে, আর আছে। কোশ্চেন লেখো, ক্যালকুলেট the equivalent resistance, calculate the equivalent resistance across AB, calculate the equivalent resistance across AB, ঠিক আছে। এতটুকু দেখা তো খুব খুশি লাগতেছে, আরামসে করা যাবে, কোনো সমস্যার কিছু হতো না। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করতে হয়েছে across AB, ঠিক আছে। সবগুলো রেজিস্টার কত দিয়ে রাখছে, আর দিয়ে রাখছে। বেশি খুশি হলে টুইস্ট টাইপ আছে, এখন টুইস্ট টাইপ, টুইস্ট কি, টুইস্ট হচ্ছে কি, সেটা এই
এটা হচ্ছে গ্যাসের এখন টুইস্ট, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয়েছে অ্যাক্রস এবি। এবার এখানে কানেকশনস বা সার্কিট কিরকম ভাবে দিয়ে রাখছে, এমন ভাবে দিয়ে রাখছে, ঠিক আছে। এবার এটার আনসার আমরা কেমনে বের করব? এটার আনসার বের করার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে জাংশন পয়েন্টে নাম্বারিং। যেখানে যেখানে জয়েন্ট আছে ওইখানে নাম্বারিং। নাম্বারিং করার একটা প্রসেস মনে রাখতে লাগবে। দুইটা পয়েন্টের মাঝখানে যদি রেজিস্ট্যান্স না থাকে, কি দুইটা পয়েন্টের মাঝখানে যদি রেজিস্ট্যান্স না থাকে, তাহলে দুটোটা পয়েন্টে সেম পয়েন্ট হিসেবে ধরো। কেন বিষয়টা বুঝাই করতেছি একটু দেখো। আপাতত কি ধরতেছে আমি কইতাছি, বুঝাই করতেছি, চিন্তা করো না কোনো। আপাতত মাথায় রাখো কি দুইটা পয়েন্টের মাঝখানে রেজিস্ট্যান্স না থাকলে দুটোটা পয়েন্ট সেম আর রেজিস্ট্যান্স থাকলে দুটোটা পয়েন্ট ডিফারেন্ট টাইপের হবে। ক্লিয়ার? তো এখানে দেখো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, দুইটা পয়েন্টের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স আছে, তাহলে দুটোটা এ পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে রেজিস্ট্যান্স আসেনি, আছে তো। এই দুটো পয়েন্টের মাঝখানে রেজিস্ট্যান্স আছে না, আছে। তাহলে এটা কি করলাম, সি দিলাম, ঠিক আছে। কারণ বি দিতে পারতো না, বি তো এখানে দেওয়া আছে, দিতে পারতেছে, ঠিক আছে। শেষ। দেন এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে রেজিস্ট্যান্স আছে নি, আছে কোনো রেজিস্ট্যান্স নিচে, কোনো রেজিস্ট্যান্স নাই তো, তাহলে এটাও কি পয়েন্ট, এ পয়েন্ট, ঠিক আছে। দেন এই সি পয়েন্ট আর এখানের পয়েন্টের মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে, কোনো রেজিস্ট্যান্স আছে নাই তো, তাহলে এটা কি হইব, সি পয়েন্ট। শেষ, ঠিক আছে। লাস্টে আরেকটা জাংশন আছে, সেটা কি বি পয়েন্ট। দেখো যতটি জাংশন আছে সবটির নাম দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে। এবার কইতে পারো যে স্যার রেজিস্ট্যান্স না থাকলে সেম কে লিখে নাম দিতেছে, রেজিস্ট্যান্স না থাকলে সেম নাম কেটে দিতেছে, এটার পিছনে কি লজিক? লজিক হচ্ছে কি সেটা এটা পাই আইছো, V is equal to IR, কি ল, ওহমস ল, মনে আছে? ঠিক আছে। এখন দেখো যদি একটা পোর্শনের মধ্যে রেজিস্ট্যান্স না থাকে, তাহলে এখানে আমি রেজিস্ট্যান্স কত ধরব, 0 ধরব। রেজিস্ট্যান্স না থাকলে, যেমন ধরো আমি এখানে একটা টার্মিনাল রাখছি, কি রাখছি এখানে, ই রাখছি, আর এখানে কি রাখছি, এফ রাখছি, মাঝখানে কি আছে, রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। মাঝখানে কি আছে, রেজিস্ট্যান্স আছে। এখানে কি হইতাছে, কারেন্ট যাইতাছে। স্টেপটা বুঝো, সিরিয়াসলি বুঝো, সিরিয়াসলি কনসেপ্টটা বুঝো। আমি একটা ওয়্যার রাখছি, একটা কন্ডিশনে ওয়্যার রাখছি ইএফ, মাঝখানে কি নাই, রেজিস্ট্যান্স নাই, মাঝখানে কি নাই, রেজিস্ট্যান্স নাই। সেম আমি আরেকটা রাখছি ইআর, সো ইএফ, তার মাঝখানে কি আছে, রেজিস্ট্যান্স আছে। এখানে কি হইতাছে, কারেন্ট যাইতাছে। কারেন্ট গেলে এই জায়গাটার মধ্যে কি একটা পটেনশিয়াল ড্রপ হইব, কমবো। পটেনশিয়ালটা ইউজ হইব, কোনখানে ইউজ হইব, রেজিস্ট্যান্সটার মধ্যে ইউজ হইব, পটেনশিয়াল ড্রপ হইব। তাহলে পটেনশিয়াল যদি ড্রপ হয়, তাহলে এখানে ই পটেনশিয়াল, এখানে কি পটেনশিয়াল, এফ পটেনশিয়াল। তো তুমি জানো কি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, হাই টু লো। কারেন্ট ট্রাভেল করবে কোন দিক থেকে কোন দিকে, হাই পটেনশিয়াল টু লো পটেনশিয়াল। তাহলে এখানে কি লিখতে লাগবে, VE is greater than, sure, V is greater than VF. Is it clear or an issue? Confirm? এবার আয়ো এখানে, এবার এই পোর্শনের মধ্যে চিন্তা করতেছে, এই পোর্শনের মধ্যে কি আছে, ই আছে, এফ আছে, ই আছে, এফ আছে, মাঝখানে রেজিস্ট্যান্স আছে নাই তো, কোনো রেজিস্ট্যান্স, জিরো রেজিস্ট্যান্স। যেহেতু রেজিস্ট্যান্স জিরো, তাহলে এই পয়েন্টের যা পটেনশিয়াল হইব, এফ পয়েন্টের পটেনশিয়াল কি হইব, সেম টু সেম। ড্রপ তো হইতাছে না, মাঝখানে কোনো জায়গাতে ড্রপ হইতাছে কি, হইতাছে না তো, তাহলে দুটোটা পটেনশিয়াল কি হইতাছে, সেম টু সেম। তাইলে এখানে যা পটেনশিয়াল থাকবো, যেহেতু কোনো ড্রপ হইছে না, তাহলে এখানেও পটেনশিয়াল কি হইব, সেম টু সেম থাকবো। তাহলে দুটোটা পয়েন্টের যে সেম নাম দিতেছি কিসের বেসিসে, অন দা বেসিস অফ পোটেনশিয়াল, ঠিক আছে। এই যে জাংশন পয়েন্টস গুলোর যে নাম হইছে, এগুলো কিসের নাম হইতেছে, কিসের বেসিসে নাম হইতেছে, on the basis of potential, কিসের বেসিসে, on the basis of potential। পোটেনশিয়ালের বেসিসে আমরা এই ফাংশন, সরি এই পয়েন্টস গুলো
নাম দিতেছে। ক্লিয়ার? ঠিক আছে, কোনো জায়গাতে কারো ডাউট? ওকে, এবার এটা দেখো আমরা সলভ কেমনে করতেছি, তারপরে নিজেরা তুললো, আগে দেখানো তারপরে তুললো। দেখো এখানে রেজিস্টার্স গুলোর কথা যদি ভাবো, এ আর সি এর মধ্যে একটা আর আছে, এ আর সি এর মধ্যে আরেকটা আর আছে, এ আর সি এর মধ্যে আরেকটা আর আছে, তাহলে কয়টা আর আছে এ আর সি এর মধ্যে? একটা, দুইটা, তিনটা, টোটাল কয়টা? তিনটা। কার কার মধ্যে লাগানো আছে? তাহলে এটা এ টার্মিনাল, এটা আমাদের কাছে কি সি টার্মিনাল, শেষ। দেন সি এর থেকে কই আছে আরেকটা? বি তে আছে, শেষ নেই? সি এর থেকে আরেকটা কই আছে? বি। তাহলে এটাও আর, এগুলোও কি আর। কিছুক্ষণ আগে পাইয়া ইসলাম যদি প্যারালাল কানেকশনে থাকে এবং সবার ভ্যালু যদি কি হয় সেম টু সেম থাকে, তাহলে কি করতে পারি? ওই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই যতগুলো নাম্বার আছে, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কত? আর নাম্বারের ভ্যালু কত? 3। তাহলে आंसर কত হবে এখান থেকে আমাদের কাছে? এই পোরশনের ভ্যালু কত আছে? r বাই 3। ক্লিয়ার নাকি? r বাই 3, এই r বাই 3 আর এখানে r কি রকম ভাবে আছে কানেক্টেড? সিরিজে কানেক্টেড আছে। তাহলে आंसर কত আইবো? r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত আইবো? r প্লাস r বাই 3। তাহলে r প্লাস r বাই 3 মানে 4r বাই 3। ইজ ইট ক্লিয়ার? আর এনি ইস্যু? খুব, এটা তো বুঝছো এ আর বি এর মধ্যে কি লেখা, কারণ এখানে তো কোনো রেজিস্ট্যান্স না, তাহলে পটেনশিয়াল সরি পয়েন্ট কি হবে? সেম টু সেম হবে। তাহলে এটা এ পয়েন্ট হলে এটাও কি পয়েন্ট? এ পয়েন্ট। এটা সি পয়েন্ট হলে এটাও কি পয়েন্ট? সি পয়েন্ট হবে। ঠিক আছে তো? তাহলে দুটোটাই যদি এরকম থাকে তাহলে এখানে দেখো এ আর সি এর মধ্যে কয়টা আছে? একটা। এ আর সি এর মধ্যে কয়টা আছে? আরো একটা। এ আর সি এর মধ্যে কয়টা আছে? আরো একটা। তাহলে এ আর সি এর মধ্যে কয়টা রেজিস্টার অ্যাকচুয়ালি কানেক্টেড আছে? তিনটা। তো তিনটার কি করলাম? এ আর সি এর মধ্যে লাগাই দিলাম। দেন নেক্সট কি আছে? সি আর বি। সি আর বি এর মধ্যে কি আছে? এখানে একটা লাগাই রাখছি। ঠিক আছে, তাহলে তিনটা যদি প্যারালাল থাকে, তিনটা প্যারালাল আছে, প্যারালাল থাকলে আমরা জানি কি ভ্যালু কত হয়? ওই রেজিস্ট্যান্স বাই যত নাম্বার আছে। তো রেজিস্ট্যান্স কত? আর ডিভাইডেড বাই নাম্বার। নাম্বার বলতে কয়টা রেজিস্টার আছে? তিনটা। তাহলে ডিভাইডেড বাই কি হবে? 3। তাহলে r বাই 3 শেষ। তার সাথে এই r কি রকম ভাবে আছে? সিরিজে আছে। তার সাথে এই r কি রকম ভাবে আছে? সিরিজে আছে। তাহলে ভ্যালু কত পাইবা? r বাই 3 প্লাস r, দ্যাট ইজ 4r বাই 3। তারা সার্কিট দিয়ে দিছে, আমি কিছু করছি না, তারা ডায়াগ্রামটাই দিছে এরকম ভাবে, এটা আমরা ওই বেসিসে সলভ করছি। এমন ভাববো না যে আমি নিচের দিকে এটা জোড়া দিছি, নিচের দিকে আমি কিছু করছি না, অরিজিনাল কোশ্চেনটাই আমার এরকম ধরনের দিয়ে রাখছে। ঠিক আছে, আমি কিছু করছি না, জাস্ট কোশ্চেন যেটা দিয়েছে এটা সলভ করতেছি আমি। ওকে, এরকম ভাববো না যে এটা মাঝখান দিয়ে নিচের ইচ্ছা মতো জোড়া দিয়ে দিয়েছি, না এরকম না, কোশ্চেনটাই তার এরকম ধরনের দিয়ে রাখছে। ঠিক আছে, নেক্সট তোলা হয়েছে খুব ইন্টারেস্টিং পোর্শন এটি। তবে একটাই জিনিস, চ্যাপ্টারটা মোটামুটি ধরে রাখো এপ্রিল মাসের 5-10 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ ক্লাস তখন টানা গরম কয়েকটা দিন। তো এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে ধরে রাখো চ্যাপ্টারটা শেষ হইব। তো চ্যাপ্টারটা শেষ 10 তারিখের মধ্যে হইব, ঠিক আছে, কিন্তু এটার প্র্যাকটিস কিন্তু সারা বছর করতে লাগবে। ক্লিয়ার করতেছি? কারণ এই যে কনসেপ্টস গুলো দিছো, মানে এই যে কনসেপ্টস গুলো আছে, রেজিস্ট্যান্স না থাকলে তোমার সেম সেম পয়েন্ট ধরতে লাগবে, এই কনসেপ্টস গুলো কিন্তু কোনোখানে রিটেন ফরম্যাটে পাইতা না। তো রিটেন ফরম্যাটে যদি এই কনসেপ্টস গুলো তুমি না পাও, তাহলে কিন্তু আজকের থেকে 1 মাস 10 দিন 15 দিন পরে ভুলে যাবে। তো রেগুলার প্র্যাকটিস লাগতে লাগবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। Calculate the equivalent resistance. Calculate the equivalent resistance across AB. Calculate the equivalent resistance across
AB. Calculate the equivalent resistance across AB. Draw this diagram first. সবগুলো রেজিস্টার্স ক্যাপিটাল R করে দেওয়া আছে, তাড়াতাড়ি ড্র করো। A আর B কিন্তু কানেক্ট করে না, বারবার বলতেছি মাঝখানে গ্যাপ আছে, কিন্তু এখানে মাঝখানে গ্যাপ আছে, কাজে দুটোরে কানেক্ট করো না, সিরিয়াস। ওকে ডান, ডায়াগ্রাম ড্র হয়েছে। আচ্ছা, ডায়াগ্রাম যদি ড্র হয় তাহলে এবার দেখো সলভ কিরকম ভাবে করব। সলভ কিরকম ভাবে করব, সলভ করার টেকনিক একটাই, যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে সেম সেম নাম দেবে। তাহলে এখানে আর এখানের মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে কি? এই দুটো পয়েন্টের মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে? নাই, তাহলে এটাও কি পয়েন্ট? বি পয়েন্ট। এখানে আর এখানে কোনো রেজিস্ট্যান্স আছে? তাহলে এটাও কি পয়েন্ট? বি পয়েন্ট। এখানে আর এখানে কোনো রেজিস্ট্যান্স আছে? তাহলে এটাও কি পয়েন্ট? বি পয়েন্ট। ক্লিয়ার? এবার কি আছে? এখানে আছে, তাহলে এখানে মাঝখানে একটা নাম দেই। মাঝখানে রেজিস্ট্যান্স আছে তো, তাহলে একটা অন্য নাম দিই। ও নাম দিলাম, তোমার ইচ্ছা, তুমি সি নাম দিতে পারো, ডি নাম, তাতে প্রবলেম নেই, ঠিক আছে। এবার যদি অবজার্ভ করি তাহলে কি আছে? ও আর বি এর মধ্যে কি আছে? একটা আর কানেক্টেড, ও আর বি এর মধ্যে আরেকটা আর কানেক্টেড, ও আর বি এর মধ্যে আরেকটা আর কানেক্টেড। তাহলে কয়টা আর আছে ও আর বি এর মধ্যে কানেক্টেড? তিনটা আর আছে যারা ও আর বি এর মধ্যে কানেক্টেড আছে। তাহলে আমার পার্টটা কি রকম ধরে নেব? এটার নাম দিই আমি বি, এটার নাম দিলাম আমি ও। কতগুলো আছে? তিনটা আছে। দেন ও আর এ কি আছে? বাস কানেক্ট করে দাও। তো জানো কি এখান থেকে কত পাইবা? প্যারালাল যেহেতু আছে r/3, তার সাথে কত আছে? r সিরিজেন। তাহলে আবার আগের মতই आंसर আসবে 4r/3, 4r/3। এরকম প্যাটার্নের কোশ্চেনস নিটের দ্বারা লেয়া খুব ইম্পর্টেন্ট। এরকম টাইপের কোশ্চেনস এটা আইসো কোনো না কোনো সময় নিটে আইসো, ঠিক আছে। তো ম্যাক্সিমাম এমন টাইপসের কোশ্চেনস কিছু তোমাকে জিজ্ঞেস করবে, এটার মধ্যে আলাদা মডিফিকেশন করা হইবা, এগুলোর মধ্যে আরো আলাদা মডিফিকেশন করা হবে। नेक्स्ट हेडलाइन दो, करंट will travel through the shortest path। যেটা আমরা জানি ছোট ক্লাস থেকে, কারেন্ট সবসময় কোন দিক থেকে ট্রাভেল করে? যদি দুটো রাস্তা থাকে, একটা লংগেস্ট পাথ আছে, একটা শর্টেস্ট পাথ আছে, তাহলে কারেন্টের টেন্ডেন্সি কি হবে? শর্টেস্ট পাথে ট্রাভেল করে। কারেন্ট অলওয়েজ কি করবে? শর্টেস্ট পাথে ট্রাভেল করবে। নেক্সট, কিছুটা সাম এক্সটেন্ট এই কনসেপ্টের উপর বেস করি এখনের কোশ্চেনটা আমরা প্লেস করতেছি। Calculate the equivalent resistance across AB। Calculate the equivalent resistance across AB। খুব পপুলার কোশ্চেন, এটা নিজেরা ট্রাই করো, দেখো পারোনি। ভেরি ইজি টাইপের কোশ্চেন এটা, আই হোপ সো তোমরা পারবা। জাস্ট 1 মিনিট টাইমস। Calculate the equivalent resistance across
এবি, সবগুলো রেজিস্টার আর করে দেওয়া আছে আমাদের কাছে। আর কার কার মধ্যে বের করতে বলছেন? এ পয়েন্ট আর বি পয়েন্ট দেওয়া আছে। এই দুটো পয়েন্টের মাঝখানে কিছু রেজিস্টার্স প্লেস করা আছে। তো এই দুটো পয়েন্টের গুলো ইউজ করে সেটা আমার এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুরে আইডেন্টিফাই করতে লাগবে। তো ট্রাই করো কিরকম ভাবে সলভ করা যেতে পারে। 7r/5 জানি না, দেখতাছি আমরা। ঠিক আছে, তোমার आंसर আছে 7r/5, নোট করে রাখলাম। নেক্সট, আর কারোর একটাই কথা, কোনো কনসেপ্ট ইউজ করো। কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। কারেন্ট কার কার মধ্যে পাচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কার কার মধ্যে বের করতে হয়েছে, এই টার্মটা মনে করো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে হয়েছে অ্যাক্রস এ আর বি এর মধ্যে। কার কার মধ্যে? অ্যাক্রস এ এন্ড বি, নাকি অন্য কারোর মধ্যে? ঠিক আছে, তোমাকে অ্যাক্রস এ আর বি এর মধ্যে বের করতে হয়েছে। তো দেখো কি আইতে পারে आंसर, তাড়াতাড়ি। আর ওকে, নেক্সট আর কার কার আছে आंसर? 5r/4। একজনের আছে 7r/4, সরি 7r/5, আর একজনের আছে 5r/4, আর একজনের আছে কি সেটা আর 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 কারোর আছে, মানে এটা ছাড়া আর কারোর অপশনস আছে না। ওকে, লেটস চেক। আমরা অপশনস গুলো আপাতত মুছতাছি সলিউশনটা করার জন্য। দেখা যাক কি হয়, কার অপশনস ঠিক আছে দেখা যাক। এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা কি পয়েন্ট? এ পয়েন্ট। কোনো রেজিস্ট্যান্স নাই, এটাও কি পয়েন্ট? এ পয়েন্ট। দুইটা পয়েন্টের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এ পয়েন্ট। কোনো রেজিস্ট্যান্স নাই, এ পয়েন্ট। শেষ। নেক্সট, এখানে রেজিস্ট্যান্স আছে সি পয়েন্ট, রেজিস্ট্যান্স আছে সি পয়েন্ট। ক্লিয়ার? এবার যদি ওই কনসেপ্টের উপরে বেস করে আমরা ড্র করার ট্রাই করি, তাহলে কি পাইতাছি? এসি এর মধ্যে একটা আর, দেন अगेन এসি এর মধ্যে আরেকটা আর, এসি এর মধ্যে আরেকটা আর, এসি এর মধ্যে আরেকটা। টোটাল কয়টা হইছে? চারটা হইছে। ঠিক আছে, তো চারটারে আমরা কি করতেছি? ওকে, চারটা আমরা রাখলাম। এদিকে এ দিলাম, সরি সি দিলাম, এদিকে এ দিলাম। ঠিক আছে, দেন লাস্টে কি আছে? এ আর বি আছে। লাস্টে কি আছে? এ আর বি আছে। তার মাঝখানে কত আছে? আর। তোমার এই কোশ্চেনের মধ্যে কি জিজ্ঞেস করছে? ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কার কার মধ্যে? অ্যাক্রস এবি। তাহলে অ্যাক্রস এবি এর মধ্যে কি আছে? অনলি আর। তাহলে হোয়াট ইজ দ্য ফাইনাল आंसर? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এবি ইজ আর। ঠিক আছে, ওটা কি আইতো না, ওটা কি লিখা আইতো না, কারণ এটা আছে কার কার মধ্যে? এসি এর মধ্যে। এখন যদি তোমার জিজ্ঞেস করতে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এসি, তখন তুমি বলে রাখো তো r/4। অথবা যদি তোমার জিজ্ঞেস করতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস সিবি, তখন তুমি কি করলে? r/4 প্লাস r, দ্যাট ইজ 5r/4, তখন আইলো। ঠিক আছে, এখন কি হইতো না, কারণ এখন তোমার জিজ্ঞেস করছে কার কার মধ্যে? দে অনলি আস্ক অ্যাবাউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এ আর বি এর মধ্যে বের করতে হবে। শুধু কার কার মধ্যে? অ্যাক্রস এ বি এর মধ্যে বের করতে হয়েছে। তো অ্যাক্রস এ বি এর মধ্যে আছে কত? আর। তাহলে হোয়াট ইজ দ্য কারেক্ট आंसर? আর। কো এই পয়েন্টটা ইনসেক্ট করব না। কেমন নিবা? এই পয়েন্টে এদিকে নিলে, তুমি এই পয়েন্টের এদিকে নিয়ে এলে তো বি কোন দিকে ড্র করতে লাগবে? এদিকে ড্র করতে লাগবে। কিভাবে বুঝবো যে এর লগে এই দাঁড়াতে এই যে কানেক্টেড আছে? এর লগে বি তো তোমার ডায়াগ্রামে তো দেখাই যাচ্ছে না, এ আর বি। তুমি যদি মনে করো তো স্যার আমি এখানে সি দিতাম না, এখানে এ দেব, তাহলে বি রে তোমার এদিক থেকে ড্র করতে লাগবে। সমস্যা নাই, আমি এদিকেও ড্র করতে পারি, প্রবলেম নাই। যেমনি ড্র করো না গেলে লজিক এটাই থাকবে। ঠিক আছে, আমাদের সুবিধা হয়েছে নরমালি আমরা লেফট টু রাইট রাখি, লিখতে সুবিধা হয় আমাদের, এই কারণে আমি এটা এদিকে নিছি। তোমার যদি মনে হয় তুমি এদিকে ড্র করতে চাও, তাতে কোনো প্রবলেম, তুমি এটা এদিকে নিয়ে এসে ড্র করতে পারো, সমস্যা হবে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট,
calculate the equivalent resistance across AB. এটা তোমাদের পারার প্রথম, এটা ইজি কোশ্চেন বা এরকম টাইপের কোশ্চেন তোমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে করে আইছো। ধরো এখানে আমরা দিলাম 4, আচ্ছা রেজিস্ট্যান্সের আমরা ইউনিট জানি, এটা মনে রাখো রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে কি সেটা ওহম বা ওহমস ও বলে থাকি আমরা নরমালি, এই স্টেটে সাইলেন্ট রাখি অনেকে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি বলে রাখতেছি, এটা খুব ইম্পর্টেন্ট, স্কুলের পরীক্ষার জন্য প্রায় সময় টুইস্টেড জিজ্ঞেস করে। কারেন্টের এসআই ইউনিট আছে, কারেন্টের এসআই ইউনিট আছে যেটা আমরা জানি কি অ্যাম্পিয়ার, কারেন্টের এসআই ইউনিট আছে যেটা কি অ্যাম্পিয়ার করে থাকি, ঠিক আছে। অথবা কুলম্ব পার সেকেন্ডও পাওয়া হয়, কি লেখা, কারণ I ইজ ইকুয়াল টু কি আছে Q/T, কিউর ভ্যালু কি কুলম্ব আর টাইম তো নরমালি সেকেন্ড, ঠিক আছে। তাহলে অ্যাম্পিয়ার মানে কুলম্ব পার সেকেন্ড, এটা এসআই সিস্টেম। যেটা ইম্পর্টেন্ট মনে রাখতে লাগবে সেটা হচ্ছে সিজিএস, সিজিএস এ তাকে বলা হয় বায়োট। The unit of current in CGS system is biot. একজন ফেমাস ফিজিসিস্টের নাম অনুসারে দেওয়া হয়েছে বায়োট, যেমন নিউটন ওরকম ভাবে বায়োট একজন খুব ফেমাস ফিজিসিস্ট ছিলেন, ওনার নাম অনুসারে আছে বায়োট, সিজিএস ইউনিট অফ কারেন্ট, ঠিক আছে। এটা মনে রাখো, এটা প্রায় সময় স্কুলের পরীক্ষাতে জিজ্ঞেস করে, অনেকে স্কুলেই জিজ্ঞেস করে। আর ওম এসে গিয়ে সেটা সরি রেজিস্ট্যান্সের এসআই ইউনিট। আচ্ছা এখন তোমাদের বাইর করতে কইছে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করতে কইছে, কার কার মধ্যে, across AB. Draw this diagram and try to solve it. Take just 1 second, sorry 1 minute. 9 is it? Okay, let's check. Bakida 2 3 plus 7 9 is the correct answer. 9 is the correct answer. Okay, দেখি আমরা কিরকম ভাবে করতেছি। দেখো লজিক কি ইউজ করছিলাম, জাংশন পয়েন্টের নাম্বারিং কোড, এ আছে, মাঝখানে রেজিস্ট্যান্স আছে সি, মাঝখানে রেজিস্ট্যান্স আছে ডি, মাঝখানে রেজিস্ট্যান্স আছে ই, ঠিক আছে। এখন যদি দেখি তাহলে দেখো কি হইতাছে সিই ইডি, সিই ইডি, ঠিক আছে। তাহলে এখানে কি করব, ফার্স্ট ওয়ান্স এন্ডিং, ফার্স্ট ওয়ান্স এন্ডিং, সেকেন্ড ওয়ান্স স্টার্টিং, তার মানে দুজন কিরকম ভাবে আছে সিরিজে আছে। তাহলে 3 + 3 কত আইবো 6 আইব, শেষ। এবার এটার সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করি। আস্তে আস্তে এত সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করতে লাগবে না, আপনি করতে পারবেন প্র্যাকটিস যখন হয়ে যাবে। এ আর বি আছে, সি আছে, ডি আছে, ঠিক আছে। 4 2 4 2 6 আছে, কার কার মধ্যে সি আর ডি এর মধ্যে কত আছে 6। আরেকটা দেখো উপর দিয়ে আবার কি আছে সি আর ডি এর মধ্যে লাগানো আছে, কত লাগানো আছে 6। এদিকে তো সি ডি এর মধ্যে আগে থেকেই 6 আছে, তার সাথে উপরে কি আছে 6 আছে, ঠিক আছে। এবার তুমি অনেকের মাথায় আইতে পারে যে স্যার একটা কাজ করি, তিনটা তো দেখতে সিরিজে লাগতেছে, তাদেরকে কানেকশন করে নেই, তারপরে না, এরকম প্রসেস নাই, ঠিক আছে। টার্মিনাল টু টার্মিনাল ভ্যারি করে করতে লাগবে। তুমি যদি মনে করো সিডি রে ইউজ করবা, তাহলে উপরের সিডি রে ছাইড়া করতে পারতাম, করতে গেলে উপরের সিডি রে একসঙ্গে এফেক্ট নিয়েই দেন করতে লাগবে, প্রসেসটা এটা। তুমি যদি মনে করো না এসি দেন সিডি দেন ডিবি কানেক্ট আছে, তার মানে তারা তিনজন সিরিজে, এরকম হতো না। কারণ সিডি এর মধ্যে তো এই 6 এর সাথে কি আছে, উপরের 6 ও কি আছে কানেক্টেড আছে, তো নিতে গেলে একসঙ্গে নিয়া করতে লাগবে। তো দেখো 6 আর 6 কিরকম ভাবে আছে,
প্যারালাল আমরা জানি কি ইকুয়াল যদি থাকে প্যারালাল হলে কি হইব ওই রেজিস্ট্যান্স বাই কয়টা আছে তাহলে আছে কয়টা দুইটা আছে 6 তাহলে কত আইবো 6 বাই কত আইবো 2 বিষয়টা বুঝতে পারছি তো যেটা বলতেছি সব জায়গাতে লাগে প্রায় কাছে তাহলে 6 বাই 2 করলে কত আইবো 3 আমাদের ফর্মুলাটা কি r বাই n ওই r বাই n অনুসারে এখানে আছে কত 6 আর নিচে আছে কত নাম্বার কত দুইটা আছে 6 তাহলে 2 বসাইলাম তাহলে দুটোটা কাটাকাটি গেলে কত থাকবো 3 থাকতেছে ঠিক আছে এবার তার সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করব তাহলে সিডি এর মধ্যে কত আয়া পড়ছে 3 আয়া পড়ছে তাহলে তার সিম্পলিফাইড ডায়াগ্রাম কি হইব এ সি ডি বি তাহলে কত আছে 4 3 2 তারা সবাই কি রকম ভাবে আছে দেখিয়ে বুঝাইতেছে সিরিজে তাহলে 4 প্লাস 3 7 প্লাস 2 9 তাহলে what is the final answer 9 is the final answer clear ঠিক আছে নোট ডাউন করো নেক্সট আমরা আরো কয়েকটা কোশ্চেন সলভ করাবো তাড়াতাড়ি নোট ডাউন করো okay next one এটা হেডলাইন দাও মানে হেডলাইন বলতে একটা স্টার মার্ক দিয়ে সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে লেখা রাখো কারেন্ট will never flow through the dead end current will never flow through the dead end current will never flow through the dead end আচ্ছা বিষয়টা কি একটু বুঝি দেখো আমরা অনেক সময় কি করি মেইন রোড দিয়ে যাইতাছি তার মাঝখান দিয়ে দেখা যায় কি কিছু এরকম ধরনের গলি রাস্তা থাকে বা লুপ রোড কই আমরা ঠিক আছে এরকম ধরনের কিছু গলি রাস্তা থাকে লুপ রোড কই অনেক সময় দেখা গেল কি ট্রাফিক জ্যাম বেশি লাগা রয়েছে বা ধরো রাস্তা কাজ চলতেছে সামথিং কোনো না কোনো একটা ইস্যু আছে এরকম সময় আমরা কি করি ওই লুপ রোড দিয়ে সেটা যাই নরমালি লুপ রোড সব সময় লম্বা হয় ঠিক আছে নরমালি লুপ রোড সব সময় লম্বা হয় কোনো সময় ছোট হতে পারে যদি বাইপাস রোড হয় ঠিক আছে লুপ রোড নরমালি লম্বা হয় বাইপাস রোড যদি হয় তাহলে অনেক সময় ছোট হয় ঠিক আছে তো আমরা ওই রকম ধরনের রাস্তা দিয়ে যাই তো ধরো তুমি রাস্তা দিয়ে যাইতেছো এরকম ধরনের ছোট ছোট প্রচুর গলি আছে রাস্তার পাশে এরকম ধরনের ছোট ছোট প্রচুর গলি আছে কিছু গলি থাকে কি এটা দিয়ে ঢুকলা আর একটা রাস্তা দিয়ে সেটা বা একটা পোরশন দিয়ে বাইরেতে পারলাম ঠিক আছে ওইগুলো নরমালি আমরা ইউজ করি আবার এমনও কিছু গলি আছে ঢুকলা এই গলিটা এখানে গিয়ে সেটা স্টপ হয়ে গেল এটা আর এখান থেকে বাইরেতে আসে ঠিক আছে মানে রোডটা এখানে গিয়ে সেটা স্টপ হয়ে গেছে এটা ধরো একটা পাড়ার গলি বাড়িটারি আছে বাস এখানে গিয়ে সেটা স্টপ হয়ে গেছে এই গলিটা এই পাড়ার থেকে আর কোনোখানে যায় না বা বাইরে হয় বুঝতে পারছি সিচুয়েশনটা ঠিক আছে তাইলে এরকম ধরনের যে এন্ড গুলো আছে এগুলো আমরা কই ডেড এন্ড এগুলো আমরা কই ডেড এন্ড ঠিক আছে এখন আমরা এখান থেকে বেস করে নিউমেরিক্যালস করব তাহলে কারেন্ট কোনোদিনও ডেড এন্ড দিয়া যেতে পারতো ঠিক আছে যদি এটাই হয় তাহলে দেখি এ আছে বি পয়েন্ট আছে রাজা এ পয়েন্ট আছে বি পয়েন্ট আছে তার মধ্যে বের করতে হয়েছে ঠিক আছে এটা খুব লেটেস্ট ইয়ারের নিটের মধ্যে আছে
সবটির মধ্যে ওম দেওয়া আছে, ঠিক আছে, সবগুলোর মধ্যে ওম দেওয়া আছে। তোমার এখান থেকে আইডেন্টিফাই করতে হয়েছে ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কোশ্চেনটা লেখা রাখো, ক্যালকুলেট the equivalent resistance, calculate the equivalent resistance across AB, calculate the equivalent resistance across AB। যারা যারা ক্লাস 11 এর কপি ইউজ করতেছো তাদেরকে আমি বারবার বলবো বাড়িতে গিয়ে সেটাই আজকে নতুন একটা কপি নিয়ে সেটা ওটার মধ্যে লিখো, কারণ নাইলে এরকম ধরনের কপিগুলো পরীক্ষার আগে দিয়ে আর খুঁজে পাওয়া যায় না। কিছুটা সিস্টেমেটিক ওয়েতে চলো। আরো বেটার অপশন আমি তোমাদেরকে কই ধরাই, যে ক্লাসের যে নোট কপিগুলো আছে এগুলোরে বেশি মোটা নিও না, এগুলো চিকন চিকন, একটা কপি একটা চ্যাপ্টার, একটা কপি একটা চ্যাপ্টার, এরকম ভাবে হলে তোমার লেগে সবথেকে বেটার অপশন এগুলো। পরে পরীক্ষার সময় নাহলে প্রচুর সাফার করতে লাগে, বেশি মোটা না থাকলে লাস্টে যে ছিঁড়া যায়গা, এরপরে পড়তে প্রচন্ড প্রবলেম হয়। তো বেটার অপশন চিকন চিকন দরকার দিস্তা খাতা না, আর একটা রাখো ডেরিভেশনের জন্য, এটা কম্পারেটিভলি মোটা রাখো, এটা বাইন্ডিং মোটা রাখো, এটা দরকার লাগবে। আর এই বছর তোমাদের অ্যাসাইনমেন্ট কপি বানাইতে লাগবে। অ্যাসাইনমেন্ট কপি মানে অন্য কিছু না, অ্যাসাইনমেন্ট কপি মানে আমি যে তোমাদের বোর্ডের কোশ্চেনস গুলো দিব চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পর, ওই বোর্ডের কোশ্চেনস গুলো তোমরা কমপ্লিট করবে, আনসার লিখবে, লেখা সেটা আমরা জমা দিবে। দেন ওইখানে ভুল থাকলে আমি ঠিক করাই। তুমি এটা এখন হাসতে পারো বা ভাবতে পারো যে স্যার এটার কি দরকার, এটা আসল ইম্পর্টেন্সটা বুঝবা পরীক্ষার আগে দিয়ে, কারণ পরীক্ষার আগে দিয়ে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম চলে। এই বছর পরীক্ষা দেওয়ার সময় তোমরা দেখছো ওটার আনসার তোর কাছে আসেনি দেখছেন, এটার আনসার তোর কাছে আসেনি দেখছেন, এই সমস্ত প্রসেস গুলো চলে। আর বোর্ড এক্সামের সময় কিন্তু এটা একদম করতে পারতে না। তো কাজেই সবকিছু রেডি রাখো। শোনো একটা কথা কই, তুমি যদি মনে করো যে লেস এফোর্টে ভালো রেজাল্ট চাও, পরিশ্রম কম করুন বাট রেজাল্ট খুব ভালো হইতে লাগবে, তাহলে সিস্টেমেটিক চলো। আমি পরিশ্রম একবার করুন, একবারই প্রপারলি করুন, বারবার পরিশ্রম করুন আমার স্বপ্নে, সিস্টেমেটিক ওয়েতে চলো। যেমন চ্যাপ্টার ওয়াইজ একটা আলাদা আলাদা ছোট ছোট কাজ, মানে সিঙ্গেল খাতা বানায় রাখলাম, ডিপিপির লিগে একটা আলাদা খাতা বানায় রাখলাম, দেন অ্যাসাইনমেন্ট কপি চ্যাপ্টার ওয়াইজ রেডি করে রাখলাম। তাহলে বেনিফিট কি, অক্ষণ তো আমার কাছে প্রচুর সময় আছে, নষ্টও করতেছে এরকম সময়। পরীক্ষার সময় হবো কি, ওই খাতাগুলো জাস্ট দেখলাম, লেস এফোর্ট, তুমি পুরো নাম্বার পেয়ে গেলে। কারণ কোশ্চেন সব প্রিভিয়াস ইয়ার থেকে আইবে, অ্যাটলিস্ট বোর্ড সব প্রিভিয়াস ইয়ার থেকে আইবে। 2015 থেকে আরম্ভ করে 2025 এই 10 ইয়ার্সে যা আইছে তার থেকেই কোশ্চেন দিব। অলমোস্ট 70 এর মধ্যে মোটামুটি ধরে রাখো প্রায় 50 to 55 মার্কস ডাইরেক্ট ওইখান থেকে আয়। বাকি 10 to 15 মার্কস কোশ্চেন কনসেপচুয়াল নিউ বা আগেরটার সাথে কিছুটা মডিফাই করে তোমার কোশ্চেনস দিব, ঠিক আছে। তো কাজেই আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস গুলোরে অ্যাটলিস্ট বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে প্রপারলি রেডি করে রাখতে লাগবে, নাহলে সমস্যাতে পড়তে লাগবে। আচ্ছা এখানে দেখো কারেন্টের টার্গেট কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। দেখো ঘটনাটা বুঝো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করতে গেছে, কার কার মধ্যে বাইর করতে গেছে, এ আর বি এর মধ্যে বাইর করতে গেছে। অলওয়েজ মনে রাখবা যে দুটা পয়েন্টের মধ্যে বাইর করতে গেছে ওই দুটা পয়েন্টের মধ্যেই তুমি কি করবা, কানেক্টর করবা, কানেক্ট দিবা, ঠিক আছে, ব্যাটারির সাথে কানেক্ট করবা। এবার বলতে পারো এ রে পজিটিভের লগে লাগাইতে লাগবে, এমন কোনো কথা আছে না, এমন কোনো কথা নেই। তুমি এ রে নেগেটিভের লগে লাগাও, বি রে পজিটিভের লগে লাগাও, অথবা এ রে পজিটিভের লগে লাগাও, বি রে নেগেটিভের লগে লাগাও। ব্যাটারি টার্মিনাল এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বেসিক্যালি সেটা যে দুটা পয়েন্টে বাইর করতে গেছো, কি যে দুটা পয়েন্টে বাইর করতে গেছে তোমাকে এই করতে লাগবে, ওই দুটা পয়েন্টের মধ্যেই লাগাইতে লাগবে, ঠিক আছে, অলওয়েজ। এবার দেখো কারেন্ট এখান থেকে ধরো ঢুকলো, ঢোকার পর কারেন্টের এখান থেকে এখানে আইলো, কারেন্ট এখান থেকে এখানে এলো, তার টার্গেট কি, কারেন্ট কি করবো, এর থেকে কই যাইব, বিতে যাইব। এবার যদি মনে করো কারেন্ট এখানে সি পাতে আয়ে, তো সি পাতে আইলে কিছু লাভ হইব, সি থেকে কোনোদিনও সে ডিতে সরি বিতে যাইতে পারবো, পারতো না তো, তাহলে কি হইব, এখান থেকে সে সিতে আইলো, আবার কি করব, সেম পাতে রিটার্ন ব্যাক করব। তাহলে কেউ কি এরকম ভাবে যায়, কারেন্ট কোনো সময় যাইবো এরকম ভাবে, সে তার টার্গেট কি শর্টেস্ট পাথ যাইবো। তাহলে এই পাথে সে কোনোদিনও যাইতে চাইবো, লাভ হইব কিছু না। তাহলে এটা কি ধরনের এন্ড, ডেড এন্ড, ঠিক আছে। তাহলে এটা কি ধরনের এন্ড, ডেড এন্ড, তাহলে এটা বাদ,
সিমিলার কনসেপ্ট অনুসারে এটাও কি হইব বাদ যাবে, এই দুটা পোরশন বাদ যাবে, ক্লিয়ার? ঠিক আছে, যদি এই দুটা পোরশন বাদ যায় তাহলে তার সিম্পলিফাইড ডায়াগ্রামটা কি রকম হইব? এ আছে, বি আছে, 2 3 7 5 5, ঠিক আছে? তাহলে ডেড এন্ড গুলো আমি বাদ দিয়ে দিলাম। এবার কিরকম ভাবে তাহলে সিম্পলিফাই করো? এবার সিম্পলিফাই করার জন্য একটা দেখো রাস্তা করো, এটা এ পয়েন্ট, মাঝখানে রেজিস্ট্যান্স আছে, সি পয়েন্ট নাম দিলাম, আচ্ছা সি দেও না, যেহেতু সি একবার দিয়া ছাড়ছিলাম আমরা, ই পয়েন্ট নাম দিলাম, কি দিছি? ই পয়েন্ট, ঠিক আছে? দেন এখানেও রেজিস্টার আছে, তাহলে এফ পয়েন্ট, এখানেও রেজিস্টার আছে, জি পয়েন্ট, এখানেও রেজিস্টার আছে, এইচ পয়েন্ট। দেখো এদিকে গেল আমি কই গেল নামতাছি, এইচে যাইতাছি, এদিকে গেল আমি কি করতাছি, এইচে যাইতাছি। তার মানে কি এটা আর এদিকেরটা কিরকম ভাবে আছে? প্যারালালি আছে, কারণ দুজনের স্টার্ট কই ই, দুজনের শেষ কই এইচ। তাহলে এদিকের পোরশনটা কিরকম ভাবে আছে? সিরিজে। এদিকের পোরশনটা কিরকম ভাবে আছে? সিরিজে। এই দুটোটা সিরিজ কিরকম ভাবে আছে নিজেদের মধ্যে? আবার প্যারালালি আছে। এই দুটোটা সিরিজ কিরকম ভাবে আছে? প্যারালালি আছে। তাহলে এখান থেকে কত পাইতেছো? 3 + 7 10, 3 + 7 10, 5 + 5 10, 10 আর 10 কিরকম ভাবে আছে? প্যারালালি আছে। তাহলে 10 যে দুইটা দিলে কত হবে? 10/2, 10/2 5, ঠিক আছে? এখানে হবে কত দিলে? আলটিমেটলি 5, আলটিমেটলি 5, 5 + 2 7, 7 + 4, 7 + 4 11, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এখানে আলটিমেট आंसर কত হবে? The ultimate answer is R equivalent is equal to 2 + 5 + 4 ohm is equal to 11 ohm. Clear? ঠিক আছে? ওকে, নোট করো নেক্সট। আর কিতাব করতে 10 মিনিট ধৈর্য ধরে। ওকে, হইছে এটা? নেক্সট one of the most important question, calculate the equivalent resistance across AB. এগুলো হচ্ছে প্রাইমারি বেসিক সার্কিটস। নরমালি এমন ধরনের সার্কিটস গুলো বেশি একটা ইউজ করা হয় না, এগুলোর থেকে মডিফাইড সার্কিটস গুলো খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। ফাইনাল আনসার 12 বার। দেখা যাক, চেক করব আমরা, বাকিটা ট্রাই করো, বাকিটা ট্রাই করো। দেখো কত হয়।
ऐसा आंसर ওকে চলো এবার আমি সলভ করি যেহেতু কিছু নাই তাহলে এটা কি পয়েন্ট এখানেও কিছু নাই তাহলে এটা এ পয়েন্ট এখানেও কিছু নাই তাহলে এ পয়েন্ট ঠিক আছে এখানে কিছু নাই তাহলে এটা বি পয়েন্ট মাঝখানে সি পয়েন্ট দিলাম মাঝখানে সি পয়েন্ট দিছি ঠিক আছে সিম্পলিফাইড সার্কিট কিছু কি কয় সিম্পল সার্কিট কোনো সময় সিম্পল সার্কিট কোনো সময় নাম্বারিং করা ছাড়া প্লাস ডায়াগ্রাম ড্র ছাড়া তুমি সহজে বুঝতে পারবে এটার রেজাল্ট কত হইল কিছু সার্কিট পাওয়া যায় বাট ম্যাক্সিমাম সার্কিট পাওয়া যায় ঠিক আছে তো সিম্পল সার্কিট হলে কোনো সময় শর্টকাট বেশি যাইতে যায় না তাহলে তোমার নাম্বার বেশি শর্ট হয়ে যাবে দেখো এবার এটা আমরা সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করতেছি এখানে যদি চিন্তা করি তাহলে এসি এর মধ্যে একটা আর আছে এসি এর মধ্যে একটা 2r আছে এসি এর মধ্যে আরেকটা 2r আছে তিনটা আছে এসি এর মধ্যে ঠিক আছে তাহলে আমরা এ আর সি এর মধ্যে লাগাই দিই সবগুলো আমরা কার মধ্যে লাগাইলাম এখানে এ দিছি আর এখানে আমরা সি দিছি কার মধ্যে আছে আর 2r 2r এখানে আর 2r 2r শেষ এতটুকু পর্যন্ত ওকে নেক্সট সি আর বি তাহলে সি আর বি এর মধ্যে কত আছে 5r সি আর বি এর মধ্যে কত আছে 5r ঠিক আছে এটা হয়ে গেছে দেন এ আর বি এর মধ্যে আবার কত আছে 12r আছে ওকে শেষ তাহলে এ আর বি এর মধ্যে কত আছে 12r আছে আচ্ছা দেখো এখানে আমরা এই যে পোরশনটা আছে না এই পোরশনটা একটু ইজিতে বাইর করব কত 1/2r এই ট্র্যাডিশনাল ফরম্যাটে যাইতাম কেমনে বাইর করব এটার দিকে আগে দেখো তারপরে তুই প্রসেসটা দেখো দুইটা 2r আছে নি প্যারালাল দুইটা 2r প্যারালাল আছে তো লজিক্যালি কি থাকে দুইটা থাকলে কি হবে 2r/2 দেখো কথাটা মন দিয়ে শোনো কিন্তু দুইটা 2r আছে এরকম তোমাদের করতে লাগবে দুইটা 2r আছে তাহলে কত হবে 2r/2 তাহলে 2r/2 করলে কত আসছে r আসছে তাহলে এই দুইটার জায়গায় কত বসাইতে পারো r বসাইতে পারো এই দুইটার জায়গাতে r বসাইতে পারো দেন r উপরে আবার কি আছে r তাহলে r আর r প্যারালাল আছে তাহলে কত হবে r/2 মানে এখানে আলটিমেট आंसर কত হবে r/2 থাকবো এখানে আলটিমেট आंसर কত হইতাছে r/2 ক্লিয়ার এই r/2 আর এই 5r কি রকম ভাবে আছে সিরিজ আছে এই r/2 আর এখানে r কি রকম ভাবে আছে সিরিজ আছে সিরিজ থাকলে কত হবে r/2 প্লাস 5r তাহলে আলটিমেট आंसर কত হবে 11r/2 ফাইন 11r/2 কইতে আছে উপরের দিকে আছে উপরের দিকে কত আছে 11r/2 তার সাথে নিচে কত আছে 12r উপরে তো 11r/2 নিচে কত হবে 12r প্রসেস কি প্রোডাক্ট বাই সাম তাহলে প্রোডাক্ট কত আছে 12r ইনটু 11/2 r ডিভাইডেড বাই কত হবে সাম করলে কত হবে 12r প্লাস 11/2 r ওকে ফাইন নিচে লাইনে উপরে দেখো 12r ইনটু 11/2 ক্যাপিটাল আর নিচে কত আইবো 2 এলসিএম যদি নিয়ে নি 2 তাহলে কত আছে 24 প্লাস 11 তাহলে 24 প্লাস 11 কত আইবো 35 তাহলে 35 r by 2 2 ক্যান্সেল r ক্যান্সেল 2 ক্যান্সেল r ক্যান্সেল ঠিক আছে তাহলে উপরে কত আছে 12 ইনটু 11 10 ইনটু 12 কত হয় 120 তার সাথে আরো কি করুন 12 অ্যাড করুন তাহলে 132 ডিভাইডেড বাই কত আছে 35 তাহলে হোয়াট ইজ দ্য ফাইনাল आंसर
Final answer is 132 divided by 35 আর দেন তোমার যদি দরকার লাগে ফ্র্যাকশনে বের করে নিও, মানে পয়েন্টে যদি দরকার লাগে পয়েন্টে বের করে নিও, ফ্র্যাকশনে সরি পয়েন্টে দরকার লাগলে পয়েন্টে বের করে নিও। ওকে ঠিক আছে। 3.9 সামথিং এরকম ধরনের কিছু একটা থাকবে রেজাল্ট, 3.8 3.9 এরকম ধরনের আসবে রেজাল্ট। স্যার নিচের কানেকশনটাও তো এবি কানেকশন, তো এটা 12 বার নিচের কানেকশনটাতে তো উপরে দেয়া কারেন্ট যেতেছে না, শর্টেস্ট পার্ট তো শর্টেজ পার্টটা এরকম না, এখানে তো এদিক দিয়েও কারেন্ট যাবে এদিক দিয়েও কারেন্ট যাবে, দুটো থেকে একটাতে না 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 কারেন্ট দুটো রাস্তা দিয়ে যাবে। তো কোনটা কম আর 12 বার হইছে যে 3.9 বা সামথিং আছে। আরে মা এটা তো 12 টা এটার লগে অ্যাড করি তো করছি, এই যে এটার লগে এটা ক্যালকুলেট করলাম না, ক্যালকুলেট করি তো এটা তো এসে গেছে 11 আর বাই 2 টা আছে উপরের পোরশনে আছে, তার সাথে নিচে 12 বার কি রকম ভাবে আছে প্যারালালি আছে, এটা হচ্ছে যেটা ফাইনাল আছে, এটা হচ্ছে যেটা ফাইনাল আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে যেটা আমাদের কাছে ফাইনাল আনসার। ম্যাক্সিমাম যেই কোশ্চেনস এমন প্যাটার্নে রাখো, নিটের কোশ্চেনস ক্যালকুলেশন মুখে মুখে করতে পারবা, নিটের কোশ্চেনস ক্যালকুলেশন মুখে মুখে করতে পারবা, যের কোশ্চেনস এর মধ্যে ক্যালকুলেশনস নরমালি মুখে মুখে করতে পারতাম। ঠিক আছে, নেক্সট একটা কোশ্চেন লেখো। The given circuit is valid or invalid. The given circuit is valid or invalid. Justify your answer. The given circuit is valid or invalid. Justify your answer. The given circuit is valid or invalid. Justify your answer. এটা উল্টাস থাকবো। The given circuit is valid or invalid. Justify your answer. Justify your answer. বোর্ডের কোশ্চেন সিডি থাকতেছে, অক্ষণ তো হাসতেছে, বোর্ডে গিয়ে সাথে বেদা কোশ্চেন দিয়ে রেখে দিয়েছে, তাও দিয়ে পারতেছ না নি, এটার মধ্যে দিয়ে দিয়েছে 3 মার্কস। এই বছর কোশ্চেন এমনি করছে, এই কোশ্চেনস এর মধ্যে দিয়ে রাখছে 3 মার্কস। ঠিক আছে, আর লগে একটা সুইটেবল ডেরিভেশন আছে, এটার মধ্যে দেখবা দিয়ে রাখছে এই ডেরিভেশনটা अराउंड ধরো 2 পাতা, এটার মধ্যে দিয়ে রাখছে 1.5 মার্কস বা 5 মার্কস এর কোশ্চেনস আছে, ডেরিভেশনটা লিখে 2 মার্কস, আর এমন ধরনের একটা কোশ্চেন দিয়ে দিয়েছে জাস্টিফাই ইওর আনসার 3 মার্কস। এই বোর্ডের কোশ্চেনস করতে এই বছর। ওকে, এটার সাথে নেক্সট একটা কোশ্চেন আমরা দিয়ে রাখতেছি, এটা বাড়িতে ট্রাই করো। Calculate the equivalent resistance aste
Calculate the equivalent resistance across AB. Calculate the equivalent resistance across AB. এগুলো খুব সিম্পল টাইপের কোশ্চেনস, দুটোটা কোশ্চেনই খুব সিম্পল টাইপের, দুটোটা কোশ্চেনটা ভালো করে ট্রাই করো, হোম ট্যাক্স থাকবো। আচ্ছা, ক্লাস আগামীকালকে একটা ক্লাস থাকবো, কিতা হইতো না, কিতা টিচার আছে কটার থেকে? তো আমি কি 7টার থেকে 9টা পড়াবো কইছি? আগামীকালকে আগামীকালকে কোনো কোনো না না এতে কিছু নাই, কয়েকটা দিন টানা ক্লাস করাতে লাগবে। কালকে 2 PM to 4 PM কালকে তো ওয়েডনেসডে না? কিছু তো না, তোমার বোর্ডের নাম্বার এরকম ধরনের কন্ডিশনই আছে, এটার থেকে আমরা ভালো জায়গাতে লয়ে আসবো। 4টার দিকে দিলে তো অনেকে 6টার দিকে টিচার থাকবো না, টিচার আছে তো অনেকে থাকতেই তো পারে, কিতা কোনো কিছু নেই। আরে কিতা আছে টিকা বাচ্চা কইতাছে না, ক্লাস টিচার আছে অনেকে থাকতেই পারে 4টার দিকে, তোমার 6টার দিকে থাকলে সবাই 6টার দিকে থাকবে এমন তো কোনো কথা নাই। আমারও থাকবো ক্র্যাশ কোর্স 4টার দিকে।